সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1018তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ তন্ময়ের জীবনের হৃদয়ে কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে আমি আমার বউকে জীবিত কবর দেই। রাজশাহীর এক বাস্তব ঘটনা। বন্ধুগণ, আপনারা লাইলি মজনু, শিরি ফরহাদ, রজকিনী চণ্ডীদাস সহ অনেক মানুষের, অনেক প্রেমিকের গল্প শুনেছেন, প্রেমের গল্প শুনেছেন। কিন্তু আজকে তন্ময়ের জীবনের এক গল্প আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যে গল্প শুনলে আপনি থমকে যাবেন, মনে হবে যেন আপনি এই দুনিয়ার মধ্যেই নেই। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সেই মানুষটাকেই তন্ময় জীবিত কবর দিয়ে দেয়। জাস্ট অবাক হয়ে যাবেন, অবাক করার মতো এক বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত তন্ময়ের গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে তন্ময়কে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তন্ময় হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার কাকা ফুফি সহ রাজশাহী শহর থেকে অনেক দূরের কোনো এক একান্নবর্তী পরিবার। আমাদের পরিবারটা সেই গ্রামেরই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশাকে প্রবাসী ছিল এবং প্রবাসী থেকে আমার বাবা অনেক বেশি টাকা পয়সা উপার্জন করে এবং এই দিয়ে গ্রামের বাড়িতে আমার বাবা অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলে। আমাদের খামার সহ অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে। আমি পরিবারের একমাত্র ছেলে। আমার বাবা মায়ের বিয়ে হবার পরে আমি হই এবং আমি হবার পরে আমার মায়ের গর্ভে আর কোনো সন্তানাদি হয় না। আমার মাকে অনেক ডাক্তার, কবিরাজ সহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, কিন্তু মায়ের গর্ভে নতুন করে আর কোনো সন্তান জন্মায় না। যার জন্য বাবা মা, কাকা ফুফি যারাই আছে, আমাদের পরিবারের বাকি সদস্যগুলা প্রত্যেকে আমাকে অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। আমার কাকারা ছিল হচ্ছে 2 জন এবং আমার জেঠু 1 জন। আমার বাবা সহ সবাই মিলে একই পরিবারে বসবাস করত। আমাদের গ্রামে আমাদের পরিবারটাই সবচেয়ে বড় একটা পরিবার ছিল, যদিও আমার দাদা দাদি কেউ বেঁচে ছিল না। আমি আমার দাদা দাদিকে ওভাবে পাইনি। যাই হোক, আমার কাকারা, তারপর জেঠু যারাই আছে সবাই আমাকে অত্যাধিক ভালোবাসত, কারণ ওই বংশের ভিতরে ছেলে ছিলাম একমাত্র আমি। আমার জ্যাঠাতো বোন আছে, আমার কাকাতো বোনও আছে, কিন্তু আমার কোনো জ্যাঠাতো ভাই কিংবা কাকাতো ভাই নাই। ছেলের মধ্যে আমি একজন, এই জন্য সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। সবার ভালোবাসা পেয়ে আমার শৈশবের দিনগুলো অনেক ভালোই কাটে। আমি এলাকারই একটা স্কুল থেকে পড়াশোনা করি। আমি ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম, অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম এবং আমার মেধাশক্তিও অনেক ভালো ছিল। একটা সময় আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুল শেষ করে আমি আমাদের এলাকারই একটা হাই স্কুলে পড়াশোনা করি। আমার বাবা মায়ের দুজনেরই ইচ্ছা ছিল যে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। আমার বাবা, এখানে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, আমার বাবা বিদেশে থাকা অবস্থায় ঢাকায় উত্তরাতে একটা প্লট কিনে, কিন্তু সেখানে আমার বাবা কোনো বাড়ি উঠায়নি, জাস্ট জায়গাটা কিনে রাখে। তো আমি যখন হাই স্কুলে ভর্তি হই, ওই সময় আমার বাবাকে অনেকেই বুদ্ধি দিল যে একটা কাজ করেন, গ্রামে ব্যবসা বাণিজ্য করার চেয়েও আপনার ঢাকাতে যে জায়গাটা আছে এটা তো খালিই পড়ে আছে, আপনি ব্যাংক থেকে প্রয়োজনে কিছু টাকা লোন নেন এবং আপনার যে গ্রামে ব্যবসা বাণিজ্য আছে এগুলো সব কিছু ক্লোজ করে দিয়ে আপনি ঢাকাতেই চলে যান এবং সেখানেই আপনি আপনার একটা বহুতল ভবন নির্মাণ করেন এবং সেখানে আপনি ভাড়াটারা দিলে আপনি বেশি টাকা লাভ হবে। গ্রামের চেয়েও শহরে আয় উন্নতি বা ইনকাম অনেক বেশি ভালো হয়। এরকম করে অনেক গ্রামের মানুষরাই আমার আব্বাকে এভাবে বুদ্ধি দিল। বুদ্ধি দেওয়ার এক পর্যায়ে আমি তখন ক্লাস 8-এ পড়ি। ওই মুহূর্তে আমার বাবা ঢাকাতে কাজ ধরেছে। আমার আব্বা তখন তার গ্রামে যে ব্যবসা বাণিজ্যগুলো ছিল সবগুলো আস্তে আস্তে করে ক্লোজ করে দিচ্ছিল এবং ক্লোজ করে দিয়ে সেখান থেকে টাকা আনতে শুরু করে এবং একটা পর্যায়ে আমার বাবা তখন খুব ভালোভাবে হচ্ছে আমাদের ওই উত্তরাতে বাড়ি নির্মাণ করতে শুরু করে। 3 তলা একটা বাড়ি নির্মাণ করতেছে। তো একটা পর্যায়ে আমাদের ওই বাড়ির কাজ সম্পূর্ণ হয়। বাড়ির কাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, আমার বাবা তখন সিদ্ধান্ত নিল যে আমার মাকে নিয়ে আর আমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাবে, গ্রাম থেকে গিয়ে ওইখানে থাকবে এবং সেখানেই হচ্ছে আমি পড়াশোনা করব, এরকমটাই আমার আব্বা চিন্তা করতেছিল। কিন্তু এই কথা যখন আমার বড় জেঠুকে বলা হলো, আমার জেঠুকে যখন আমার আব্বা জানাইলো যে এই ঘটনা, আমি তন্ময়কে নিয়ে আর তন্ময়ের মাকে নিয়ে আমি ঢাকাতে চলে যাই, ওখানে আমার বাড়ি আছে, ভাড়াও পাবো, ওইখানে আমি আমার ছেলেকে পড়াশোনা করাবো। মুহূর্তের মধ্যে আমার জেঠু অনেক রেগে যায়, মানে খুব রেগে গিয়ে বলে যে এটা কী ধরনের কথা, আমরা একসাথেই থাকবো,
বাবা মা মারা যাওয়ার পরে এই পর্যন্ত আমরা একসাথে আছি, একই পরিবারে আছি, তা তুই তোর ছেলেকে নিয়ে শহরে চলে যাবি, তুই শহরে থাকবি, এরকম তো কথা নয়। জেঠিও বিষয়টাতে অনেক রাগ করে, মন খারাপ করে, এবং একইভাবে জেঠিও খুব বেশি মুখ কালো হয়ে যায়। আমার কাকাতো ভাই বা কাকাতো বোন যে ছিল, আমার কাকারা কাকিরা সবাই খুব রাগারাগি করে। আমার আব্বুর সাথে এটা হতে পারে না। আমার আব্বু অনেক চেষ্টা করলো চলে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে আমার কাকাকে ছেড়ে, আমার জেঠুকে ছেড়ে আমার আব্বু যেতে পারলো না। একটা পর যেখানেই থেকে গেল। পরে যখন আমাদের ঢাকাতে বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল, আমার বাবা তখন সেটা ভাড়ায় দিয়ে দিল। ওইটা ভাড়ায় দিয়ে দিল এবং ভাড়ার উপরে আমাদের ওই বিল্ডিংটা চলতেছিল। আলহামদুলিল্লাহ এরকম করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পাশ করি, এবং এসএসসিতে আমার রেজাল্টও অত্যাধিক ভালো হয়। এসএসসি পাশ করার পরে আমার আব্বা তখন চিন্তা করতেছিল যে আমাকে ভালো কোনো কলেজে ভর্তি করাবে। তো আমার আব্বা ভালো কোনো কলেজে ভর্তি করাবে। আমাদের এটা যেহেতু গ্রাম, আমাদের এখানে ভালো কোনো কলেজ নাই, এবং ভালো যে কলেজগুলো আছে ওইগুলো হচ্ছে রাজশাহী শহরে। হয় আমাকে রাজশাহী শহরে থেকে পড়াশোনা করতে হবে, এবং নয়তোবা হচ্ছে আমাকে চলে যেতে হবে আপনার ঢাকাতে। এরকমটা একটা চিন্তাভাবনা করতেছিলাম। তো আমার জেঠু আছে, জ্যাঠাতো বোন আছে, তারা সবাই মিলে বলতেছে যে ঢাকা তো অনেক দূরে হয়ে যায়, রাজশাহী থেকে ঢাকায় গিয়ে পড়াশোনা করা এটা অনেক টাফ হয়ে যায়, অনেক দূরে হয়। একটা কাজ করেন, ওকে রাজশাহী শহরে পাঠিয়ে দেন। তো রাজশাহী শহরে যদি পাঠাই দেন, ওইখানে থেকে পড়াশোনা করবে, ওইটা খুব ভালো হয়। এরই মাঝে আমার যে জেঠি আছে, মানে আমার বড় চাচি, আমার ওই জেঠির হচ্ছে একজন বোন থাকে, মানে আমার জেঠির এক বোন থাকে, তিনি হচ্ছে আপনার রাজশাহী শহরে থাকে। তো আমার জেঠি তখন আমার আম্মাকে বললো, একটা কাজ করো, আমার বোনের বাসায় তন্ময়কে পাঠাই দিই। ওনার বোন জামাই হচ্ছে, মানে আমার জেঠির বোনের জামাই হচ্ছে ওইখানে সরকারি চাকরি করতো। তো বলে আমার বোন জামাই সরকারি চাকরি করে, তাদের নিজেদের ফ্ল্যাট আছে, ওরে রাজশাহী শহরে পাঠাই দিও, ওইখানে একটা ভালো কলেজে না হয় ভর্তি করাই দিবা। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমার মা বললো, ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। এর 2 দিন পরে আমার জেঠিমা তখন আমাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে শহরে রওনা দিল। এবং আমার জেঠি অনেক শিক্ষিত ছিল। আমাদের পরিবারের মধ্যে আমার জেঠি সবচেয়ে বেশি শিক্ষিত। দেন যেটি আমাকে রাজশাহী শহরে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে ওনার বোনের বাড়িতে আমাকে উঠাইলো। ওনার বোনের বাসায় আমাকে উঠাইলো, এবং সেখানকার খুব নাম করে একটা কলেজে আমাকে ভর্তি করাইলো। আমি রাজশাহীর ওই কলেজে ভর্তি হলাম, এবং কলেজে ভর্তি হওয়ার পরে আমি আমার ওই আন্টির বাসায় থাকতে শুরু করি। তো আন্টির কোনো ছেলে নাই, ওনার হচ্ছে 2টা মেয়ে আছে, মানে পিঠাপিঠি। একটা হচ্ছে গিয়া আপনার 8-এ পড়ে, এবং আরেকটাই হচ্ছে তো আপনার মানে ক্লাস 9-এ পড়ে। 9-এ বলতে ও 1 বছর ড্রপ দিয়েছিল, এবছর ক্লাস 10-এ থাকতো, তো 9-এ পড়ে। একটা ক্লাস 8-এ আর একটা ক্লাস 9-এ। বড়টার নাম হচ্ছে গিয়ে আপনার নিশি, এবং ছোটোটার নাম হচ্ছে রাত্রি। তো নিশি আর রাত্রি হচ্ছে ওরা 2 বোন, দুজনেই যথেষ্ট পরিমাণের ভালো। আমি তো গ্রামে থাকা অবস্থায় খুব টেনশানে ছিলাম যে রাজশাহীতে যাচ্ছি, এবং কাদের সাথে থাকবো, নতুন কোনো বন্ধু নাই, বান্ধব নাই, তেমনভাবে কাউকে চিনিও না, সম্পূর্ণ অজানা একটা জায়গা, নতুন কলেজ, নতুন মানুষ। আমি সম্ভবত অনেক বোর থাকবো, আমার মেবি কোনো কিছুই ভালো লাগবে না। কিন্তু রাজশাহী শহরে আসার পরে নিশি আর রাত্রিকে পাওয়ার পরে আমার কাছে মনে হলো নিশি রাত্রির মতো আমার জীবনটা অনেক রঙিন হয়ে গেল। আমার অনেকটাই ভালো লাগলো। নিশি রাত্রি ওরা দুজনেই যথেষ্ট পরিমাণের ভালো। নিশি যদিও বড়, কিন্তু নিশির একটু সমস্যা আছে, মানে নিশি অনেকটাই কালো, এবং তার এক চোখে একটু প্রবলেম আছে। মানে প্রবলেম আছে বলতে ও ঠিকই দেখতে পায়, সবই ঠিক আছে, কিন্তু চোখের মনিটা একটু অন্যরকম, আর ও খুবই কালো। আর রাত্রি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, ওর চেহারাটা অনেকই সুন্দর। 2 বোনকে যদি এক জায়গায় দাঁড়া করায়, মানে কেউ বলবে না এটা যে 2 বোন, মানে সম্পূর্ণ আলাদা। রাত্রির সাথে নিশির চেহারার কোনো রকমের মিল নাই, 2 বোনই সম্পূর্ণ 2 রকম। এক বোন একেবারেই কালো, এবং অন্য বোন মানে অদ্ভুত রকমের সুন্দর। তো 2 বোনের সাথে আমার সময়গুলো খুব ভালোই কাটতেছিল, আমার মাঝে কোনো প্রবলেম হলো না। ওরা আমাকে খুব ভালোভাবে নিজেদের মতো করে আমাকে গ্রহণ করলো, আমি ওদেরকে আমার মতো করে গ্রহণ করলাম। বিকেলবেলা আমরা রাজশাহী শহরে ঘুরতে যাইতাম, চটপটি, আইসক্রিম, ফুচকা এটা খাওয়ার জন্য বের হইতাম। মানে ওরাও আমাকে পেয়ে খুবই আনন্দিত, ওদের লাইফটা অনেক বোর ছিল। আন্টি আমাকে বলে যে আমার 2 মেয়ে মানে সবসময় মন খারাপ করতো যে আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না, তোমার আঙ্কেল সবসময় অফিসের কাজে বাইরেই থাকতো, কখনো ঢাকা, কখনো চিটংয়ে, কখনো হচ্ছে রাজশাহীতে, মানে উনি বাসায় খুব একটা বেশি থাকতো না। তো এই 2টা মেয়েকে আমি গোলে পিঠে করে মানুষ করি। তা ওরা সবসময় আফসোস করে, সবসময় দুঃখ করে বলে যে আম্মু বাসায় ভালো লাগে না, একা লাগে, এরকম করে সবসময় মন খারাপ করতো। কিন্তু জানো তন্ময়, তুমি আমাদের বাসায় আসার পর থেকে না সব কিছু অনেক এলোমেলো, মানে সব কিছু অনেক সুন্দর হয়ে গেছে। আমার মেয়েদেরকে তুমি অনেক সময় দিচ্ছ, আর আমার মেয়েরাও তোমাকে খুব আপন করে নিয়েছে। এইভাবে সময়গুলো কাটতে থাকে।
তো একটা পর্যায়ে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, ওই বাসায় থেকে ইন্টার পরীক্ষা দিই। এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম যে আমি অনার্সের জন্য ঢাকার দিকে চলে যাব, হয় ঢাকা বিশ্ববিদ্যালয় না চিটং বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স করব, এরকম একটা পরিকল্পনা ছিল। কিন্তু এই যে নিশি আর রাত্রি দুজনে আমাকে এত ভালোবাসা দিয়েছে, মানে ওদের ভালোবাসায় আমি এত পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছিলাম যে আমি রাজশাহী শহর থেকে যেতে পারতেছিলাম না যে আমি এত পরিমাণের মানে দুজনের প্রেমে পড়ে যাই, মানে দুজন আমাকে এতটাই ভালোবাসে। একটা পর্যায়ে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই, ওখান থেকে আমি পড়াশোনা শুরু করি। তো সেখানে থাকতাম এবং একইভাবে আমি আমার ওই আন্টির বাসায় থাকতাম। আমি তখন আন্টিকে অনেক ভালোবাসতাম, মানে আন্টি আমাকে অনেক ভালোবাসতো। আর যে আঙ্কেল ছিল উনি সরকারি চাকরি করতো, যখনই বাসায় আসতো আমার সাথে একদম জমিয়ে আড্ডা মারতো, মানে প্রচুর পরিমাণের আড্ডাবাজ একটা মানুষ ছিল, খুব ফ্রেন্ডলি একটা মানুষ ছিল, আমার সাথে প্রচুর মিশতো আঙ্কেলের। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে, সব কিছু মিলিয়ে খুবই বিন্দাস, খুবই মধুর এবং মুহূর্তকর সময়গুলো কাটতেছিল। আঙ্কেল আমাকে অনেকটা ভালোবাসে, একইভাবে আমিও আঙ্কেলকে অনেকটা ভালোবাসি। এবং নিশি রাত্রির সাথে আমার খুব মধুর সম্পর্ক, আন্টির সাথে তো একেবারে মাখামাখি, যাদের ভালোবাসায় পড়ে আমি রাজশাহী শহরটাই ছেড়ে যেতে পারলাম না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, এবং ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় রাত্রি একটু অন্যরকম ছিল বলতে নিশি আপনার যথেষ্ট পরিমাণের পর্দা করতো এবং খুব ভালোভাবে চলাফেরা করতো। উশৃঙ্খল পোশাক আশাক পরতো না, পর্দা করতো এবং খুব ইসলামিক মাইন্ডে চলাফেরা করতো। 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনের পথে চলতো, খুবই ধর্মীয় মানে ধার্মিক একটা মেয়ে ছিল। কিন্তু রাত্রি ছিল তার সম্পূর্ণ বিপরীতে। রাত্রি এরকম হতো যে ও জিন্স প্যান্ট ছাড়া পরতোই না, টি শার্ট ছাড়া গায়ে দিত না, এবং জিন্স প্যান্ট আর টি শার্ট পরে ও এমনভাবে চলাফেরা করতো, ওর মানে চলাফেরার স্টাইল দেখে অবাক হয়ে যাওয়ার মতো, মানে ওয়েস্টার্ন স্টাইলে ওর চলাফেরা ছিল, এতভাবে ও চলাফেরা করতো। তো সবাই ওরা খুব পছন্দ করতো, মানে রাত্রিটা সবাই বেশি পছন্দ করতো। একটু চঞ্চল স্বভাবের মেয়ে ছিল, নিশি অনেক গম্ভীর ছিল, একা বসে থাকতো, বাট রাত্রি প্রচুর চঞ্চল ছিল, মানে বাসায় সবাইকে অনেক বেশি আনন্দ দিতেও পছন্দ করতো। অ্যান্ড এরকম করে আমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় এই যে আমি ওদের বাসায় আজকে এত বছর ধরে আছি, কোনোভাবেই কিন্তু আমার ওই 2 বোনের প্রতি কোনো রকমের নজর যায় নাই। ওদের দুই বোনের প্রতি আমার কোনো রকমের খারাপ কোনো নজর বা প্রেম ভালোবাসার কোনো নজর যায় না। বাট হঠাৎ করে আমার কেন জানি রাত্রিকে একটু চোখে লেগে গেল। রাত্রির পোশাক আশাক, রাত্রির চলাফেরা, রাত্রির সব কিছু কেমন জানি ওর প্রতি আমাকে একটু আকর্ষিত করে তুললো। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ওই বয়সটাতে গিয়ে আমি শুয়ে মাঝে মাঝে চিন্তা করি যে আমি আজকে ওদের বাসায় এতটা বছর ধরে আছি, কিন্তু কখনোই ওই 2 বোনের প্রতি আমার এরকম কোনো নজর যায়নি। সবসময় আমার মানে দুজনকেই ভালো লাগতো, একই চোখে আমি দুজনকে দেখতাম। কিন্তু হঠাৎ করে রাত্রির প্রতি আমি জানি কেমন একটা দুর্বল হয়ে গেলাম, মানে রাত্রির প্রতি আমার এক ধরনের ভালোবাসা কাজ করতে শুরু করে। মানে আমি আসলে জানি না কীভাবে কি বলবো, আমি হঠাৎ করে কেন জানি রাত্রির উপর খুবই দুর্বল হয়ে পড়ি। সময় যত সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, আমি রাত্রির প্রতি ঠিক ততটাই দুর্বল হয়ে যাচ্ছিলাম। রাত্রের কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ, বিশেষ করে ওর পোশাক আশাক, সব কিছুই ওর প্রতি আমাকে খুব আকৃষ্ট করে তোলে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে কী করা যায়। যদিও আমি রাত্রির সাথে খুব বেশি একটা কথা বলতে পারতাম না, ও খুব বেশি একটা কথা বলতোই না, আমি বেশিরভাগ সময় নিশির সাথে থাকতাম, নিশির সাথে আমার বেশি কথাবার্তা হতো, ওর সাথে আমি খুব বেশি ক্লোজ ছিলাম। একটা পর্যায়ে আমি তখন সর্বপ্রথম নিশিকে বিষয়টা জানালাম যে নিশি, আমি না বুঝতেছি না, তোমাদের বাসায় আজকে এতগুলো বছর ধরে আছি এবং তোমার মা তোমার বাবাকে আমি নিজের বাবা মায়ের মতো করে দেখছি, তোমাদেরকে আমি খুব নিজের মতো করেই দেখি, বাট আজ কয়েকটা দিন ধরে না একটা বিষয় আমাকে খুব বেশি জ্বালাচ্ছে এবং একটা বিষয় নিয়ে আমি খুব বেশি টেনশন করতেছি। নিশি আমাকে বলে, কি এমন বিষয় বলেন ভাইয়া, সমস্যা নাই। আমি বললাম, আমার কেমন জানি রাত্রিরে ভালো লাগতে শুরু হয়েছে, মানে আমি জানি না কেন জানি আমার ভিতর মনে হয় যে আমি রাত্রিকে পছন্দ করে ফেলেছি এবং তার সাথে কেন জানি আমার এক প্রেমের সম্পর্ক শুরু করতে ইচ্ছে করতেছিল। আমি জানি না কেন জানি ওকে আমার বিয়ে করতে ইচ্ছে করে, এরকম করে হাসতেছিলাম। আমার কথা শোনার পরে নিশি তখন মানে প্রচুর হাসি হেসে আমাকে বলে, এটা কি সত্যি নাকি আমার সাথে মজা করতেছেন? আমি বললাম, না না, মোটো মজা করতেছি না, বিশ্বাস করো বেশ কয়েকটা দিন ধরে না রাত্রিরে আমার খুব ভালো লাগে। ও আমাকে বলে, ভাইয়া কিছু মনে করি না, আমাদের রাজশাহী শহরে এমন কোনো ছেলে নেই যে রাত্রিরে পছন্দ করে না। আপনার কলেজ থেকে শুরু করে মানে দোকান থেকে শুরু করে কত যে রাত্রির বয়ফ্রেন্ড আর রাত্রি যে কতজনকে পছন্দ করে এর কোনো হিসাব নাই। আপনি রাত্রির অন্ধকারে পড়েন না, তবে আপনি কোনো কিছুই চারপাশে দেখতে পাবেন না, আপনার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে। আপনি রাত্রির কাছ থেকে দূরে থাকেন। এই কথাটা আমাকে নিশি বলল।
কিন্তু সেটা বলার পরেও আমি কোনোভাবে রাত্রির কাছ থেকে সরতে পারতেছি না। অ্যান্ড এরপর থেকে আমি বেশি বেশি রাত্রির সাথে কথা বলার জন্য চেষ্টা করি। ওকে যেখানেই দেখি, যেভাবেই পাই, ওর সাথে বারবার কথা বলার জন্য ট্রাই করি, ওর কাছাকাছি যাওয়ার জন্য ট্রাই করি, কিন্তু ও আমাকে ওভাবে খুব বেশি একটা সময় দেয় না। আমার কাছ থেকে দূরে দূরে থাকে, আমাকে স্কিপ করে। বাট আমি ওর প্রতি বারবার আকৃষ্ট হয়ে পড়ি, মানে বারবার ওর প্রতি আমার আবেগ, ভালোবাসা এরকম কাজ করতে শুরু করে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি রাত্রিকে ডিরেক্টলি প্রেমের প্রপোজাল দিলাম। মানে আমি আমার ভালোবাসার কথা রাত্রিকে লিখে পাঠালাম যে আমি ওরা পছন্দ করি এবং আমি ওকে ভালোবাসতে চাই। এবং এই চিঠিটা আমি নিশির মাধ্যমে রাত্রিকে দিলাম। তো নিশির মাধ্যমে যখন আমি রাত্রিকে চিঠিটা দিলাম, নিশি তখন আমাকে চিঠিটার উত্তর দিল। মানে 2 দিন পরে আমি ওই রাত্রির সামনে আর খুব বেশি পড়ি নাই। চিঠি দেওয়ার পরে এখানে উত্তর দিল। ও আমাকে লিখলো যে আপনি আমার ভাইয়ে আছেন, ভাইয়ের মতোই থাকেন, আমি আপনাকে কখনো অন্য চোখে দেখতে পারবো না। এরকমভাবে রাত্রি চিঠিটার উত্তর দিল। এবং চিঠির উত্তর পাওয়ার পরে আমার মনে খুব কষ্ট হলো, মানে আমি খুব কষ্ট পাইলাম যে ওরে আমি পছন্দ করি, ও এরকমভাবে চিঠির উত্তরটা দিল। মানে বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। এবং ভালো না লাগার পরে আমি ওর সামনে মানে আর পড়তাম না আর কি। লজ্জা পাইছি যে তোদের বাসায় এত বছর ধরে আছি, এখন ওকে ভালোবাসার প্রস্তাব দিলাম, ও আমাকে এভাবে প্রত্যাখ্যান করলো, রাজি হলো না। তো বিষয়টা আমাকে খুব মর্মাহত করলো। আমি মনে অনেক কষ্ট পেলাম। এবং কষ্ট পাওয়ার পরে আমি আর ওর সামনে পড়ি না, ওর কাছ থেকে দূরে দূরে থাকি। এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন রাত্রি আমার হঠাৎ করে বলতেছে যে তন্ময় ভাইয়া, আমি বুঝলাম না আপনি বেশ কয়েকদিন ধরে কেমন চিনি আমাকে দেখলে একটু লুকিয়ে লুকিয়ে থাকেন, আমার সামনে খুব একটু পড়তে চান না, আমার সাথে কথা বলতে চান না, মানে আপনি কি আমাকে কোনোভাবে ভয় পাচ্ছেন? মানে আপনার কি ভয় লাগতেছে? আমি বললাম না না না, ভয় লাগবে কেন, ভয় লাগার কিছুই নেই, এমনি। পরে বলতেছে যে না, মনে হয় আপনি আমাকে ভয় পাচ্ছেন। তো আমি কিন্তু তারে তখনও বলি না যে আমি তো তোমার জন্য চিঠি লিখেছি, এবার তুমি আমার এই চিঠির উত্তর দিলা না এবং তুমি আমাকে এভাবে প্রত্যাখ্যান করলাম। মনে খুবই কষ্ট পেলাম যে আমাকে এভাবে ফিরিয়ে দিল। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে এই বাসায় আমি আর থাকবো না। এত বছর ধরে ওই বাসায় আছি এবং এই বাসায় আর এই মানুষগুলোর মায়ায় পড়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম না বা চিটিং ইউনিভার্সিটি থেকে গেলাম না, শুধুমাত্র ওদের ভালোবাসার আশাইতে পড়ে আছি। তো সে যেহেতু আমাকে এভাবে প্রত্যাখ্যান করলো বা আমাকে মেনে নিল না, আমি এখানে আর থাকবো না, মানে এরকম একটা সিদ্ধান্ত, বাসা চেঞ্জ করে ফেলবো। তো আমি আন্টিকে বললাম, আন্টি আমার বাসায় থাকতে অনেক সমস্যা হচ্ছে, ভালো লাগতেছে না, আমি মেসে চলে যাব, আমি মেসে থাকবো। তো আন্টি তো খুব মন খারাপ করলো যে এটা কেমন কথা, তুমি মেসে চলে যাবা, তুমি আমার নিজের ছেলের মতো, আমি তোমাকে অত্যাধিক ভালোবাসি, এটা হতে পারে না আব্বু, এটা তুমি কী বলতেছো, তুমি কেন চলে যাবা, মানে তোমার সমস্যাটা কি আমাকে বলো। আমি বললাম না, আমার কোনো কিছু ভালো লাগে না আপনার বাসায় থাকতে, এই জন্য আমি চলে যাব। তো এইভাবে সময়গুলো কাটতে কাটতে আবার নিশি কিন্তু আমাকে রাত্রির সাথে খুব বেশি কথা বলতে দিতও না। আমি যখনই রাত্রির সাথে কথা বলি, নিশি ঠিক তখনই এসে আমাকে ইন্টারাপ্ট করে, মানে আমাকে ডিস্টার্ব করে। অ্যান্ড এভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি নিশির মাধ্যমে জানতে পারি যে রাত্রি নাকি ওর কলেজের কোন ছেলের সাথে প্রেমে জড়ায়ে পড়ছে, মানে কোন ছেলের সাথে ও গভীরভাবে প্রেমে আছে, তা ওই ছেলের সাথেও রিলেশন আছে। এই বিষয়গুলো আমাকে নিশি বলল। তা আমি তখন বললাম যে দেখো, আমি ওর খুবই পছন্দ করি। এই যে নিশি আমাকে রাত্রির বিষয়ে এত বাজে কথা বলে, যে রাত্রি আমাকে পছন্দ করে না, রাত্রি আমাকে নিয়ে অনেক বাজে কথা বলে, রাত্রির বয়ফ্রেন্ড আছে, এত কিছু বলার পরেও না রাত্রির প্রতি আমার কোনো রকমের ঘৃণা কাজ করে না। হয় না যে একটা মানুষ সম্বন্ধে এত বাজে বাজে কথা শুনলাম, এত খারাপ কথা শুনলাম, তাকে ভালো লাগবে না, তার প্রতি একটা রাগ কাজ করবে, ক্ষোভ কাজ করবে, এরকমটা কোনো সময় আমার রাত্রির প্রতি আসে না। দিন যত সামনের দিকে যাচ্ছে আমি ঠিক ততটাই রাত্রির প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। একটা পর্যায়ে যখন বাসা সেরে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখনও আন্টি আমাকে না করলো। অ্যান্ড আন্টি তখন তার 2 মেয়েকে একসাথে বসালো, বসিয়ে বললো তোমরা তন্ময়ের সাথে কথা বলো, তন্ময় আমাদের বাসা ছেড়ে চলে যাবে কেন, ও আমাদের বাসায় অনেক দিন ধরে আছে এবং ওর সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, তো কেন হঠাৎ করে বাসা ছেড়ে চলে যাবে, তোমরা এইভাবে কথা বলো। একইভাবে মানে রাত্রির আমার সাথে কথা বলতে চাইতো না, মানে আমাকে কথা বলতে দিত না একরকম আর কি। নিশি সবসময় সাথে সাথে থাকতে জন্য রাত্রি কথা বলতে পারতো না। তো এরকম করতে করতে রাত্রির একটা বান্ধবী ছিল, ওই মেয়েটা হিন্দু ছিল, নাম ছিল পূজা। ওই মেয়েটা মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, ওই রাত্রির সাথে বা নিশির সাথে আমরা খুব খেলাধুলা করতাম, অনেক দুষ্টামি করতাম। তো একদিন নিশি আমাদের বাসায় পূজা আমাদের বাসায় আসে। ও হিন্দু ছিল, বাসায় আসার পরে রাত্রির খোঁজে আসে, রাত্রিরে পায় না। তো রাত্রি না পাওয়ার পরে ও চলে যাচ্ছে। তা এরকম করে চলে যাওয়ার সময় আমাকে বলতেছে, ও আচ্ছা তাই তো বলি যে রাত্রি এরকম পাগল হয়ে গেল কেন, আর আপনার মতো ছেলেকে দেখলে কার না মাথা ঠিক থাকে, মানে আপনি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছেন, অনেক হ্যান্ডসাম হয়ে গেছেন, এই কথা আমাকে পূজা বললো। এন্ড কথাটা বলার পরে আমি তখন পূজার সাথে আর এখানে কথাটা বাড়াইলাম না, কিন্তু আমি রাতের বেলায় কথাটা চিন্তা করলাম। পূজা আমাকে বলে, তাই তো বলি রাত্রির মাথা খারাপ কেন হয়ে গেল, এরকম ছেলে দেখলে কার না মাথা ঠিক থাকে, আপনি তো আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছেন।
এই কথাটা আমার কানের মধ্যে 2-3 বার বাজলো। বাজার পরে আমার কাছে মনে হলো যে না, এখানে কোনো না কোনো একটা সমস্যা আছে। তার পরের দিন আমি তখন পূজাকে ধরলাম, পূজাদের কলেজে। ধরার পরে বললাম যে পূজা, তোমাকে আমার একটা কথা বলার আছে, তা তুমি আমাকে একটু সত্যি সত্যি উত্তর দেবে, মিথ্যা বললো না। আমাকে বলে না ভাইয়া, আমি আপনার কাছে মিথ্যে বলবো না, আপনার কাছে সবসময় সত্যি কথা বলবো, বলেন। আমি বললাম যে তুমি গতকালকে আমাকে একটা কথা বললা যে আমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছি এবং আমার রাত্রির মাথা কেন খারাপ হয়ে গেছে এখন তুমি বুঝলা, মানে কি? তোমার কথা আমি কিছু বুঝি নাই। বলে যে ছেলে একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে একটা মেয়ের মনের ভাব বুঝতে পারে না, তো সেই ছেলেকে আমার আর কোনো কিছু বলার নাই। যে ছেলে মানে নারীর চোখের ভাষা বোঝে না। আমি তখন বললাম দেখো পূজা, আমি তোমাদের মতো অত বেশি ইন্টেলিজেন্ট না, আমি অত ভালো বুঝিও না, তো প্লিজ তুমি আমাকে সত্যি করে বলো যে কী বলতে চাও। আমাকে কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাকে ডিরেক্টলি বলো যে কী বলতে চাও। বলে কি বলতে চাই আপনি বুঝেন না? আমি বললাম বলো না। বলে রাত্রি আপনার অনেক পছন্দ করে, এত পছন্দ করে বলার মতো না, তো আপনি রাত্রির সাথে রিলেশন করেন না কেন? রাত্রিকে ভালোবাসেন না কেন? ও কি দেখতে খারাপ? এরকম করে যে ওকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন, ও কিন্তু যে কোনো সময় যে কোনো ছেলের প্রেমে পড়ে যেতে পারে, কারণ ওকে অনেকেই পছন্দ করে, বিশেষ করে আমাদের কলেজে অনেক ছেলে ওর জন্য পাগল। আমি যখন এই কথাটা মানে পূজার মুখে শুনলাম, আমার কাছে মনে হয় আমি দুনিয়াতে নাই। আমি বললাম পূজা দাঁড়াও, তুমি যে কথাগুলো বলতেছো এগুলো কি সত্যি বলতেছো নাকি আমাকে ঠক মারতেছো? আমাকে বলে আরে টপ মারবো কেন, আমি যেটা বলেছি এটা সত্যিই বলেছি, আপনি একবার শুধু নাড়া দিয়ে দেখেন, দেখুন আপনাকে কথাটা পছন্দ করে। আমি বললাম শোনো, তাহলে হয়তো তুমি জানো না, আমি কিন্তু রাত্রিকে পছন্দ করি এবং আমি ওর জন্য প্রেমের চিঠিও লিখেছিলাম। আমি ওকে ভালোবাসি বলেছিলাম, কিন্তু বলার পরে ও প্রত্যাখ্যান করেছে। ও চিঠির উত্তরে আমাকে লিখেছে যে ও আমাকে ভাইয়ের দৃষ্টিতে দেখে, ও কখনোই আমার সাথে কোনো রিলেশন করতে পারবে না। আর তুমি আমাকে বলছো যে ও আমাকে পছন্দ করে। আমি আসলে বুঝলাম না তাহলে কোনটা সত্য। ও তখন অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকায় থাকে পূজা, এবং তাকিয়ে থেকে বলছে তন্ময় ভাইয়া, আপনি যেটা বলতেছেন আমার কাছে এটা মনে হচ্ছে এখানে কোনো না কোনো একটা ঘাবলা আছে। কারণ পূজা কিন্তু এই রাত্রি কিন্তু আপনাকে অনেক পছন্দ করলো। ও সবসময় কলেজে আসলে আমাকে বলে যে তন্ময়কে আমার ভালো লাগে, ওর চলাফেরা, ওর ড্রেস আপ সব কিছু আমাকে অনেক মুগ্ধ করে, কিন্তু আমি ওকে ভালোবাসি কথা বলতে পারি না। আমি ওকে চোখে মুখে ইশারাতে বুঝাই, কিন্তু বুঝে না কেন। আমি তখন মানে পূজার কথা শুনে মনে হয় আসমান থেকে পড়লাম। এরপর আমি পূজারে বললাম যে পূজা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বলে আমি তখন বাসায় আসছি, এবং বাসায় আসার পরে ওই সময় আসলে অত মোবাইলের আপনার প্রচলন ছিল না, মানে হাতে হাতে মোবাইল ফোন ছিল না। মোবাইল ফোন ছিল কিন্তু খুব রিয়ার্ড, এবং কিছু মানুষের হাতে হাতে ছিল এরকম, বাট অ্যাভেলেবেল না। তো সেখানে রাত্রির কাছে মোবাইল ছিল না, কিন্তু নিশির কাছে মোবাইল ছিল, নিশি মোবাইল চালাইতো, এবং পূজার কাছেও মোবাইল আছে, ওই মেয়েটার কাছেও মোবাইল ছিল। পরে এর পরের দিনে ওই পূজা এসে আমার সাথে আমাকে ডাকতেছে যে ভাইয়া আপনার সাথে আমার কথা আছে। আমি তখন বললাম কী কথা? বলে ভাইয়া আপনি একটু রাত্রির সাথে কথা বললেন, তো রাত্রি আপনার সাথে কথা বলতে লজ্জা পায়, আপনি একটু নীরবে রাত্রির সাথে কথা বললেন। আমি রাত্রিকে জিজ্ঞেস করেছিলাম, রাত্রি বললো আপনার নাকি কোনো চিঠি দেন নাই এবং ও কোনো চিঠির উত্তরও দেয় নাই, তা ও আপনার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে, তো আপনি একটু ওর সাথে কথা বললেন। এই কথা বলে পূজা তখন চলে গেল। বাট এই বিষয়টা তখন আমাকে মানে অন্যভাবে টেনশন দিল, আরে বলে কি। পরে আমি ঠিকই একদিন ওকে সন্ধ্যার সময় বাসার ছাদে ডাইকে নিয়েছি, নিজে ডাইকে নিয়েছি, এবং ওকে যখন আমি ছাদে ডাইকে নিচ্ছি ওই সময় নিশিও তখন উপর থেকে উঠতেছে, মানে নিচ থেকে উঠতেছে। আমি তখন নিশিরে বললাম নিশি তুমি থাকো, আমি একটু এই রাত্রির সাথে কথা বলবো, রাত্রির সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। নিশি আমার বলতেছে সমস্যা নেই, আমি যাই। আমি বললাম না তুমি আইসো না। এই বলে আমি তখন রাত্রিরে মানে আমার কাছে মনে হলো যে নিশি কোনো না কোনো একটা ঝামেলা করতেছে, মানে এটা আমার কাছে মনে হলো আর কি, যে ঝামেলাটা সম্ভবত নিশিয়ে করে। আমি তখন রাত্রিরে ছাদে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি তখন ছাদের যে দরজা ছিল ওই দরজার লকটা লাগাই দিলাম। লাগাই দিয়ে বললাম রাত্রি তুমি আমার চোখের দিকে তাকায় বলো তো কোনটা সত্যি, তুমি আমাকে যেটা চিঠির উত্তরে লিখেছ, নাকি তুমি তোমার বান্ধবী পূজার কাছে যেটা বলেছো? ও আমাকে বলে রাখেন, আপনাকে থামেন, আপনার আমাকে আগে বলেন যে আমি আপনাকে চিঠির উত্তরে কী লিখেছি। আমি বললাম যে তুমি চিঠির উত্তরে লিখেছো তুমি আমাকে ভাইয়ের দৃষ্টিতে দেখো, কখনোই আমাদের সাথে এরকম কোনো কিছুই হবে না, তুমি এরকমটা লিখেছো। আমাকে বলে চিঠিটা কই দেন তো। মানে আমার কাছে তো এটা নাই, আমি অনেক রাগ করে এটা ছিঁড়ে ফেলে দিছি, আমি এটা ছিঁড়ে ফেলছি, আমার কাছে নাই। আমাকে বলতেছে দেখেন আমি জানি যে আপনি কী মনে করবেন, আপনি চিঠিটা আমার আপুকে দিয়ে দিয়েছেন, তো আপু আমার কাছে কোনো চিঠি দেয়নি। আমি বললাম মানে নিশি তোমাকে কোনো চিঠি দেয় না? বলে না, আপু কোনো চিঠি দেয় না। আর আমি আপনাকে রিকোয়েস্ট করি আপনি আপুকে বকা দিয়েন না, আপু কেন চিঠির উত্তরটা দেয় নাই এটা কিন্তু আমি বুঝি না। তো আর আপু কেন নিজে আবার উত্তরটা লিখে আপনাকে দিল আমার মাথায় আসতেছে না। তাই আমি বললাম তুই কি আমাকে পছন্দ করো? ও বলে এটা তো আপনাকে পূজা বলেছে, আমি আবার নতুন করে কি বলবো। আমি বললাম সত্যি আমাকে বিয়ে করবা? ও বলে করবো না কেন, আপনার মতো ছেলে পাইলে তো যে কেউ বিয়ে করার জন্য রাজি। আমি বললাম ঠিক আছে, তাইলে তুমি এই বিষয় নিয়ে আর নিশির সাথে কথা বলো না, আমি নিশির সাথে কথা বলবো, এবং আমি নিশিকে জিজ্ঞেস করবো যে নিশি আমার সাথে এত বড় বাটপারিটা কেন করলো, কেন সে আমাকে এত বড় মিথ্যাটা বললো, এইটা আমি নিশিকে জিজ্ঞেস করবো, তুমি প্লিজ নিশিকে কিছু বলো না।
ও বলে আচ্ছা ঠিক আছে, আমার কোনো কিছু বলার প্রয়োজন নাই, আপনি যেভাবে ম্যানেজ করতে পারেন ওভাবে ম্যানেজ করেন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, এটা আমার উপর ছেড়ে দাও, এটা কিভাবে ম্যানেজ করতে হয় এটা আমি ম্যানেজ করব। এরপরে আমি তখন এই বিষয়টা নিয়ে নিশির সাথে কথা বলি এবং আমি নিশিকে জিজ্ঞেস করি, খুব ডিপলি জিজ্ঞেস করছি, নিশি তুমি আমাকে যা সত্যি কথা বলো, আমি তোমাকে অনেক বিশ্বাস করি এবং এই বাসায় তোমাকে আমি অনেকটাই বেশি পছন্দ করি, যার কারণে আমি রাত্রির কাছে চিঠিটা তোমার মাধ্যমে লিখেছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে তুমি রাত্রিকে চিঠিটা দিবা, কিন্তু তুমি রাত্রিকে চিঠি দিয়েছো কি না সেটা আমি জানি না, এবং রাত্রি আমাকে চিঠির উত্তর দিয়েছে কি না সেটাও আমি জানি না। তবে আমি এখন যেটা উত্তর খুঁজে পেয়েছি যে রাত্রির কাছে তুমি চিঠি দাও নাই এবং তুমি নিজে আমাকে চিঠির উত্তরটা লিখে পাঠিয়েছো, তুমি এটা কেন করেছো? ও তখন নিচের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। আমি বললাম নিশি কথা বলো, চুপ করে থেকো না, আমাকে তুমি এই প্রশ্নের উত্তরটা দাও যে তুমি আমাকে এরকম কষ্টটা কেন দিলাম। তুমি জানো না এই বিষয়টার এই বিষয়টার জন্য আমি মনে খুবই কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি যে আমি তোমাদের বাসা ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছিলাম, যে আমি এই বাসায় থাকবো না, আমি এই বাসা ছেড়ে চলে যাব, আমার সাথে এই কাজটা তুমি কেন করলা? ও তখন বলতেছে দেখেন তন্ময় ভাইয়া, কিছু মনে করেন না, আপনি আমাদের বাসায় আমার ভাইয়ের মতো আছেন, আপনি আমার কাছে আমার ভাইয়ের মতো, আমি আপনাকে অনেক ভালোবাসি, সত্যি কথা যেটা। এবং আপনি যদি রাত্রির সাথে কোনো একটা প্রেমে জড়িয়ে যান তাহলে বিষয়টা আসলে আর অন্যভাবে হয়ে যাবে, বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে, এটা ভালো লাগবে না। আপনি রাত্রির সাথে প্রেম করবেন, এই বিষয়টা যেন একটু কেমন কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না আর কি। আমার কাছে মনে হচ্ছিল আপনি আমাদের মাঝে যেরকম আছেন এরকমই সারাটা জীবন থাকেন, সারাটা জীবন আপনি আমাদের সাথে এরকমটা থাকেন, এবং আপনি কখনোই আমার রাত্রির প্রতি এরকম ঝুঁকে না যান বা রাত্রি আপনার প্রতি ঝুঁকে না যাক। তো আপনারা আমাদের বাসায় এরকমভাবেই সারা জীবন থাকেন, আমি এই জিনিসটাই চাচ্ছিলাম। পরে আমি বললাম দেখো, তাই তোমরা কি রাত্রিটি বিয়ে দিবে না? রাত্রিকে তো কোথাও না কোথাও বিয়ে দেবে। বলো হ্যাঁ বিয়ে দিব, অন্য কোথাও, কিন্তু আপনার কাছে না, আপনি স্পেশালি আমাদের ভাই হিসেবে আমাদের বাসায় থেকে যান। পরে আমি বললাম দেখো, ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি পার্সোনালি, ও বারবার পূজার কাছে বলেছে আমাকে পছন্দ করে। এবং এই কথাগুলো বলার পরে আমি নিশিকে একটু বকাও দিলাম যে তুমি এই কাজটা ভালো করো নাই, তুমি একরকম একটা প্রতারণা করেছো এবং এটা একটা প্রতারণা ছিল, এটা ভালো ছিল না, তুমি ভালো হয়ে যাও, একটু ধমকাধমকি করি। এবং ওই ধমক দিলে পরে ও কান্নাকাটি করে ও তখন ওর মতো করে সরে যায়। এবং এরপর থেকে এই রাত্রির সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং সম্পর্কটা এতটাই গভীর যে রাত্রি আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না। আমি রাত্রির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আমাদের দুজনের মাঝে এক মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। রাত্রি এরকমও হতো যে আমার সাথে কথা বলতে না পারলে ও ঘুমাইতে পারতো না, এবং একই বাসায় যেহেতু আমরা থাকতাম আমাদের খুনসুটি প্রেম ভালোবাসা ধীরে ধীরে খুবভাবে প্রলয়িত হচ্ছিল। এবং একইভাবে নিশিও কিন্তু আমাদেরকে সাহায্য করতেছে, এমন যে না যে নিশি আমাদেরকে অনাজ্ঞা করতেছে বা নিশি আমাদের প্রেমের বাধা হয়ে দাঁড়িয়েছে, তাও কিন্তু না। যখন দেখলো রাত্রির সাথে আমি খুব ভালোভাবে মিশে গিয়েছি, আমাদের রিলেশনটা খুব ডিপ একটা পর্যায়ে চলে গেছে, ওই জায়গাতে নিশি কিন্তু আর কোনো ঝামেলা করলো না। নিশি তার মতো করে আমাদেরকে সাপোর্ট দিতে থাকলো, তার মতো করে সাপোর্ট দিয়ে গেল, এবং এরকম করে একটু 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 করে প্রেমের সম্পর্কটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমি রাত্রিকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারি না। অ্যান্ড এভাবে হঠাৎ করে আমাদের পরিবারে একটা সমস্যা দেখা দেয়। পরিবারের সমস্যা দেখা দেয় বলতে, আমার যেই বড় জেঠিমা ছিল, আমাদের জেঠিমা ছিল আমাদের পরিবারে একদম সবচেয়ে বড় গার্ডিয়ান, অনেকে আমরা সবাই মানতাম, সবসময় ওনার সাথেই কথা বলতাম, তিনি আমাদের পরিবারের সবচেয়ে বড় মুরব্বী ছিল। তো জেঠিমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, অনেকটা অসুস্থ। আমার দুইটা জ্যাঠাতো বোনও আছে, তো ওদেরও বিয়ে হয়ে যায়। পরে জেঠি অনেক অসুস্থ হয়ে পড়ে এবং জেঠি আমার আম্মাকে বললে আমাদের পরিবার তো কোনো ছেলে মানুষ নাই, একটা মাত্র ছেলে হচ্ছে এই তন্ময়, একটা কাজ করো তন্ময়কে বিয়ে করাই দাও, আমি তন্ময়ের বউ দেখবো। যেটি হঠাৎ করে তার মাথার ভিতরে এই ধরনের পরিকল্পনা আসে। এবং যেটি আমাদের পরিবারে এমন একজন মানুষ ছিল, আমার দাদির আসরটা দিয়ে জেঠিমা দখল করেছিল। আমার দাদি যেরকম, আমার দাদি থাকলে যেরকমটা হইতো না, এবং জেঠিমা ঠিক ওই আসরের মধ্যে বসছে। তো জেঠিমা তখন বলতেছে একটা কাজ করো, তন্ময়কে বিয়ে করাই দাও, আমি তন্ময়ের বউ দেখবো, জেঠিমা কেমন যেন অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে, একটু ক্রেজি টাইপের হয়ে পড়ে যে আমাকে বিয়ে করানোর জন্য। তো আমার মা তখন বললো ঠিক আছে, যেহেতু আমার একমাত্র ছেলে অ্যান্ড ওর তো ইনকাম করে আমাদেরকে খাওয়াইতে হবে, এরকম তো কোনো কথা নাই, ওর ইনকাম আমাদের প্রয়োজন নাই, ও বিয়ে করাবো। এই কথা বলে আমার আম্মা তখন হঠাৎ করে মেয়ে খুঁজতে শুরু করছে, এদিকে ওইদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতে শুরু করছে। ওই মুহূর্তে নিশি আপনার হচ্ছে অনার্স কমপ্লিট করে ফেলছে, ও আইএলটিএস করতেছে। আর এই মুহূর্তে আবার রাত্রে কিন্তু ইন্টারমিডিয়েটে পড়তেছে, মাত্র ইন্টারে পড়তেছে, নিশি ইন্টার শেষ করে ফেলছে। তো নিশি দেশের বাইরে যাবে, ওর একটা পরিকল্পনা দেশের বাইরে যাবে, কিন্তু ওর পরিবার থেকে ওকে দেশের বাইরে পাঠাবে না, ওর বাবা ওকে দেশের বাইরে পাঠাবে না, একটা মেয়ে একা একা দেশের বাইরে পাঠাবে না, যদি বিয়ে দিতে পারে তাহলে তার বরের সাথে দেশের বাইরে পাঠাবে, না হলে পাঠাবে না। তো এই অবস্থার ভিতরে নিশি পড়ে আছে। তো সেই জায়গার ভিতরে আমার আম্মা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে।
এখন এদিক সেদিক মেয়ে খোঁজাখুঁজি শুরু করছে আমাকে বিয়ে করাবে, এবং এই নিউজটা আমার কানেও চলে আসছে যে আমার জেঠিমা অসুস্থ হয়ে গেছে, জেঠিমা এখন মানে নিয়ত করছে যে আমাকে বিয়ে করাবে, আমার বউ দেখবে, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। এবার তো আমি খুব মানে ভেঙে পড়লাম যে এই মুহূর্তে আসলে কি করা যায়, মানে খুব একটা ঝামেলায় পড়ে গেলাম। আমি তখন রাত্রির সাথে আলাপ করতেছি, রাত্রে কী করা যায়, আমি তো তোমাকে পছন্দ করি, এখন আমি কি করতে পারি, এখন আমার আম্মু তো আমাকে বিয়ে করাই দিবে, মেয়ে খুঁজতেছে, মেয়ে পাইলে আমাকে বিয়ে করাই দিবে, আমার মাথায় আসলে কোনো কিছু আসতেছে না, এই মুহূর্তে আমি কি করতে পারবো। আমার তখন মনটা খুব খারাপ হয়ে যায়, সিরিয়াসলি অনেক মন খারাপ হয়ে যায়। পরেও আমাকে বলতেছে দেখো এরকম করে মন খারাপ করো না, একটা না আল্লাহ একটা না একটা পথ ঠিকই খুঁজে বের করবে। আমি তখন বললাম আমি কি তোমার বাবা মায়ের কাছে তোমাকে বিয়ের প্রস্তাব দিব, যে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, তা বিয়ের প্রস্তাবটা কি দিব? ও আমাকে বলতেছে না না না, খবরদার এই কাজ ভুলেও করো না, কারণ আমার পরিবার যদি কোনোভাবেই জানতে পারে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। আমার আব্বাকে তো তুমি চিনো না, আমার আব্বা খুব বজ্জা টাইপের মানুষ, অত ভালো মানুষ না। আম্মা যদিও একটু ভালো, কিন্তু আব্বু তার খুবই মানে সম্পূর্ণ নেগেটিভে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিশিয়াপুর বিয়ে হওয়া ছাড়া তো আমার বিয়ে প্রশ্নই আসে না, আগে নিশিয়াপুকে বিয়ে দিবে এরপরে আমার বিয়ে। তো আমি তখন খুব প্যারার মধ্যে পড়ে গেলাম যে কী করা যায়, কোনোভাবেই তো আমি এটার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। আম্মাকে যতভাবেই বলি যে আম্মা অপেক্ষা করো, আমি আমার অনার্সটা শেষ করি অ্যাটলিস্ট, এরপরে বিয়েটা করি, কিন্তু আম্মুকে আর ধরে রাখা যাচ্ছে না। আর এমন যে অবস্থা, নিশির জন্য ভালো কোনো বিয়ের প্রপোজালও আসে না, কিন্তু রাত্রির জন্য প্রতিদিনই প্রপোজাল আসতেছে, বিভিন্ন জায়গা থেকে রাত্রির বিয়ের প্রস্তাব আসতেছে, মানে অনেক জায়গা থেকে রাত্রির জন্য প্রস্তাব আসতেছে, কিন্তু নিশির জন্য কোনো বিয়ের প্রপোজাল আসে না। তা এরকম করতে করতে আমি তখন খুব একটা বেকায়দায় পড়ে গেলাম, এবং কোনো না কোনোভাবে আমি আপনার এই গোপনে নিশি আর রাত্রির বাবার কাছে একরকম বিয়ের প্রস্তাবও পাঠালাম যে ওনার ছোটো মেয়ের জন্য। তো দেখলাম যে এত পরিমাণের ভালো ভালো প্রপোজাল রাত্রির আসতেছে, তো কোথাও রাত্রিকে বিয়ে দেয় না। তো নিশির বিয়ে যেহেতু হয় না, তাহলে রাত্রির বিয়ে তো হবেই না। আর এমন তো না যে দুই বোনের বয়সও অনেক বেশি হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে বিষয়টা তাও না। এবং আমি এই কথা রাত্রি আমাকে বারবার বলে, আমি তোমাকে কসম দিয়ে বলতেছি তুমি কিন্তু কখনোই তোমার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলিতে কখনোই কিন্তু তুমি বলবা না যে তুমি আমাকে পছন্দ করো, অ্যান্ড তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, তুমি কিন্তু বইলো না, আমার আব্বা কিন্তু খুব খারাপ মানুষ। তোমাকে এরকম হবে যে আমাদের বাসা থেকে বের করে দিবে, আর আমাকে হয়তো বাসা থেকে বের হইতে দিবে না, আমার পড়াশোনা বন্ধ করাই দিবে। আমার আব্বা খুবই খারাপ, আমার আব্বা প্রেম ভালোবাসাকে ভালো চোখে দেখে না। তখন খুব কান্নাকাটি করতেছি, মানে প্রচুর পরিমাণের মনটা খারাপ হয়ে গেল, এমন একটা অবস্থার ভিতরে পড়ে গেলাম যে আমি আর থাকতে পারতেছি না, মানে প্রচণ্ড রকমের মন খারাপ হয়ে গেল, কান্নাকাটি করতেছি, অ্যান্ড নিশিও কান্নাকাটি করে, মানে রাত্রিও কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। এবং মধ্যখান থেকে নিশি তখন এই জিনিসগুলো দেখতেছে যে আমরা দুজনে মন খারাপ করে থাকি, কান্নাকাটি করি, রাত্রি ঠিকমতো পড়াশোনা করে না, ও কান্নাকাটি করে, আমিও একই অবস্থার মধ্যে পড়ে আছি। অ্যান্ড একটা পর্যায়ে নিশি তখন এসে আমাকে একটা বুদ্ধি দেয়, মানে বুদ্ধিটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমাকে এরকম করে বলে যে একটা কাজ করো তন্ময় ভাইয়া, আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি, এবং এই বুদ্ধিটা যদি আপনি কাজে লাগান তাহলে সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে, এবং দেখেন যে এই বুদ্ধিটা কাজে লাগানো যায় কি না। আমি তখন বললাম কি এমন বুদ্ধি দিবা, তাহলে দাও। অবশ্যই আমরা তো বুদ্ধির অপেক্ষা আছি, আমরা কি বুদ্ধি, আমরা তো মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না। বলে আমার বিয়ে হওয়া ছাড়া রাত্রির বিয়ে কোনোদিন আব্বু দিবে না, আমার বিয়ে হওয়া ছাড়া রাত্রির বিয়ে কখনোই দিবে না, তুমি একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো, হ্যাঁ আমাকে বিয়ে করে তুমি রাত্রির বিয়ে করো, এরকম করে বলতেছে। আমি তখন একটু হাসি দিলাম, আমি বললাম যে তুমি আমার সাথে মস্কারি করতেছো, এমনি আমার মন খারাপ, আমি রাত্রিকে ভালোবাসি, পরিবার থেকে বিয়ের চাপ দিতেছে, আমি নিজে নিজে আমার অস্তিত্ব হারিয়ে ফেলতেছি, অ্যান্ড এই সময় এসে তোমার এরকম ফাইজলামি কথাবার্তা আমার একটুও ভালো লাগতেছে না, এখান থেকে যাও। পরে আমাকে বলতেছে তন্ময় ভাইয়া আমি কিন্তু দুষ্টমি করতেছি না, আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, তুমি প্রথমে আমাকে বিয়ে করো, এরপরে রাত্রিরে বিয়ে করো। আমি বললাম এটা কী ধরনের কথা, এটা কোনো কথা, আর এসব কথা কি, মানে তুমি কি আমার সাথে মজা করতেছো, প্লিজ আমার সাথে মজা করো না, এখন যাও। এমন করে আমি ওর সাথে মন খারাপ করি, একটু রাগারাগি করে কথা বলে আমাকে বলে শোনো, ঠান্ডা মাথায় আমার কথার আগে মনোযোগ দিয়ে শোনো, দেখবে তুমি সমাধা খুঁজে পাইবে। প্রথমত হচ্ছে আমার যেই খালামুনির যে অবস্থা, মানে খালামুনি কিন্তু তোমাকে রিসেন্ট বিয়ে করাই দিবে, তারা কিন্তু মেয়েও খুঁজতেছে, এবং মেয়ে অলরেডি কোথায় জানি পাইও গেছে, 2-3টা মেয়ে পাইছে, এই কয়েকটার ভিতরে একটা তারা সিলেক্ট করবে এবং ওইটাকে তোমাকে বিয়ে করাই দিবে। আর আমার বিয়ে এত সহজে হচ্ছে না, আমার চেহারার যে অবস্থা, আমাকে এখন হুটহাট করে কেউ বিয়ে করবেও না, আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত রাত্রির কিন্তু বিয়ে হচ্ছে না, তো আমার বিয়ে হইতে হইতে তোমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে। তা আমি বললাম যে তাহলে আমি এখন কী করবো? ও আমাকে বলে তুমি আমাকে বিয়ে করে ফেলো, তুমি তোমার আব্বা আম্মাকে বলো যে তুমি আমাকে পছন্দ করো এবং তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি বললাম তারপর? ও বলে তারপর তুমি আমাকে বিয়ে করবা, আর আমাকে বিয়ে করার পরে আমার যেই সুবিধাটা, আমি আইএলটিএস করছি এবং আমার ইচ্ছা যে আমি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব।
তো আমার পরিবার তো আমাকে দেশের বাইরে পাঠাবে না, তারা আমাকে দেশের বাইরে কোনোভাবেই পাঠাবে না। বিয়ে হইলে আমাকে আমার স্বামীর সাথে আমাকে দেশের বাইরে পাঠাবে। তো কোন বেটা আমাকে বিয়ে করবে, বিয়ে করে আমাকে বিদেশ নিয়ে যাবে? বাট আমার খুব ইচ্ছা যে আমি মানে বিদেশে পড়াশোনা করবো, বিদেশ থেকে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করবো, এরকম একটা ইচ্ছা আমার আছে। তো তুমি যদি আমাকে বিয়ে করো, বিয়ে করার পরে তুমি আমাকে বিদেশ যাওয়ার প্রসেসিংটা করে দিবা এবং বিদেশ যেতে যে টাকা পয়সা লাগে এটাও তুমি আমাকে দিবা। অ্যান্ড একটা পর্যায়ে আমি দেশের বাইরে চলে যাব এবং আমি দেশের বাইরে যাওয়ার সময় তোমাকে ডিভোর্স দিয়ে যাব। দেন এরপরে তুমি রাত্রিকে বিয়ে করবা। আমি বললাম এইটা কি রাত্রি কখনো মানবে নাকি, আর এটা কি কখনো সম্ভব নাকি? আমাকে বলে শোনো, আমরা ওভাবেই কন্ট্রাক্ট করব, তোমার সাথে আমার কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। বাইরে থেকে সবাই জানবে যে তুমি আমার হাজব্যান্ড, আমি তোমার বউ, এটাই কিন্তু সবাই জানবে। কিন্তু ভিতরের দৃশ্যটা এরকম হবে না। ভিতরের দৃশ্যটা হবে এরকম যে তুমি রাত্রির জন্য অপেক্ষা করতেছো আর আমি দেশের বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, বিষয়টা কিন্তু এরকমই হবে। আমি বললাম এটা কি রাত্রি মানবে? ও বলে রাত্রিকে আমি বুঝাবো। আচ্ছা ঠিক আছে, কালকে তো আব্বু আম্মু থাকবে না, ওরা দুজনেই বাসার বাইরে যাবে, দুপুরে আমরা বিষয়টা নিয়ে তিনজনে মিলে আলোচনা করব। এর পরের দিনই দুপুরবেলা তখন আমরা মানে রাত্রিদের ওইখানে ডাইনিং টেবিলে বসছি, বসার পরে রাত্রিও তখন আসছে, ও কান্না করতেছে, রাত্রি ও প্রচুর কাঁদে। আমি কি বুঝে তুমি কান্নাকাটি করো না, একটু শান্ত হও, পরিস্থিতিটা দেখি। তারপরে রাত্রি তখন পুরোটা প্রস্তাব মানে নিশি তখন পুরোটা প্রস্তাব উঠালো যে বিষয়টা এইভাবে করতে চাই, রাত্রিকে বলো। রাত্রি তখন বলে আপু তোমার উপর আমার বিশ্বাস আছে, যদি এরকমটা হয় তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু রাজি আছি। এতে তোমারও বিদেশ যাওয়াটা হয়ে গেল, তুমি তোমার প্রসেস মতো দেশের বাড়ি চলে গেলা, আর আমিও তখন মানে ওরই বিয়ে করে ফেললাম। সো আর কোনো ঝামেলা রইল না। আর ওর আন্টি মানে আমাদের যে আন্টি, আমাদের খালামুনিও পুত্রবধূ দেখলো, একটা না দুইটা দেখে যাবে, সমস্যা নাই। তো এই কথার ভিত্তিতে আমাকে তখন তারা দুই বোনে মিলে আমাকে যুক্তি দিল যে ঠিক আছে তুমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো যে তুমি আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চাও। অ্যান্ড এরপরে আমি তখন এই বিষয়টা আমার মাকে প্রথমে জানাই যে মা এই ঘটনা, আমি তো দীর্ঘ বর্ষ ধরে রাজশাহী আন্টির বাসায় আছি, আন্টির বড় মেয়ে নিশিকে আমার খুব ভালো লাগে, আমাকে বিয়ে করতে চাই। মানে আমার আম্মা এই কথাটা শোনা মাত্র সাথে সাথে রাজি হয়ে যায়, মানে আর কোনো কথা নাই। আম্মু আমাকে বলতেছে যে এই মেয়েটা যথেষ্ট ভালো, নম্র, ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার, ভালো একটা মেয়ে, আমি এরকম একটা মেয়ে পাইলে আমি আর কিছুই চাই না, আমি ওই মেয়েটাকে তোকে বিয়ে করাবো। এবং আম্মু মুহূর্তের মধ্যে মানে রাত্রির আম্মুরে ফোন দিয়া মানে নিশির আম্মুরে ফোন দিয়া বলতেছে যে এমন এমন ঘটনা, আমার ছেলে তো আমাকে একটা গুড নিউজ দিল, এবং নিউজটা আমার কাছে এত বড় মনে হলো যে আমি দুনিয়াতে বসে আসমানের চাঁদ পেয়ে গেছি। আপনার বড় মেয়েকে আমার ছেলে বিয়ে করছে, মানে পছন্দ করছে, আপনার বড় মেয়েকে আমার ছেলে বিয়ে করতে চায়। তো তারাও তখন, আন্টিও তখন খুব খুশি হয়ে গেল যে আমি আন্টির বাসায় এত বছর ধরে আছি, আন্টি তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে, এটাও তো আন্টির অনেক বড় একটা পাওয়া। এবং আঙ্কেলও বিষয়টাতে অনেক খুশি হলো। অ্যান্ড সেখানেই শুধুমাত্র আমার ওই যে খালামুনিয়া মানে আমার যে জেঠিমা আছে, যে জেঠিমার জন্য আমার এই বয়সে বিয়ে করা লাগতেছে, ওই জেঠি আমাকে বলতেছে যে দেখ তন্ময়, নিশি কিন্তু অতটা সুন্দর না, তুই তো নিশিকে দেখেছিস? আমি বলি আমি নিশিদের বাসায় ছিলাম, আমি জানি না নিশি দেখতে কীরকম। একটা মানুষের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে তার ভিতরে, তার মুখে না। মুখে সৌন্দর্য হচ্ছে কিছুটা সময়ের জন্য, একটা সময় সে বৃদ্ধ হবে, তার বাহ্যিক যে সৌন্দর্যটা আছে, বাইরের সৌন্দর্যটা কেটে যাবে, কিন্তু ভিতরের যে সৌন্দর্যটা আছে এটিও হচ্ছে একটা মানুষের প্রকৃত সৌন্দর্য। আমি নিশিকে খুব ভালো করেই চিনি এবং আমি ওকে বিয়ে করতে চাই, এবং আমি এটা জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি। আমার ওই মানে জেঠিমাও তখন অত্যাধিক খুশি হলো, তিনি বলে আলহামদুলিল্লাহ, এরকম হইলে তো আমাদের আর কোনো কথাই নেই, আমরা তো এরকমটাই চাচ্ছি। তখন পারিবারিকভাবে খুব ধুমধাম করে, এবং আমার আব্বা এত বড় করে অনুষ্ঠান করে, আমার কাছে মনে হয় যে আমাদের মানে শুধু আমার বিয়েতে আমাদের পুরো গ্রামের 16 আনা দাওয়াত দেয়। মানে আমাদের গ্রামে যত মানুষ ছিল এরকম কোথাও দাওয়াত দেওয়া হয়নি। আমার আব্বা 10টা গরু জবাই দেয়, 10টা গরু বাজার থেকে কিনে এনে 10টা গরু একসাথে জবাই দিয়ে খুব বড় করে ধুমধাম করে আনন্দ ফুর্তি করে হাই হুল্লাস করে আমার সাথে নিশির বিয়েটা সম্পূর্ণ হয়। এবং বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন নিশিকে নিয়ে বাসর করে ঢুকি, বাসর হয় আমাদের সারাদিন, বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর ওকে নিয়ে বাসরে ঢুকলাম। আবার সেদিন কিন্তু রাত্রিও আসছে, মানে নিশির সাথে রাত্রিও আসছে। আমি রাত্রিরে বললাম রাত্রি আমার তো ভালো লাগতেছে না নিশির সাথে বাসর করে যাইতে, আমার মনটা খুব খারাপ লাগতেছে। আমারে বলে আরে যাও তো, যাতে কেউ বুঝতে না পারে এটা যে একটা অভিনয়, এটা কিন্তু কেউ যাতে বুঝতে না পারে, প্লিজ এটা তুমি তোমার মাথায় রেখো। আমি বললাম ঠিক আছে, আমি বিষয়টা মাথায় রাখতেছি, তুমি কোনো মন খারাপ করো না। তো আমি তখন বাসর ঘরে ঢুকছি, ঢুকার পরে আমি কান্না করতেছি, মানে সোফাতে বসে বসে কাঁদতেছি। নিশি তখন আসছে, এসে বলতেছে কান্না করতেছেন কেন? আমি বললাম কান্না করতেছি, যারা ভালোবাসলাম তারা ঘরের বাইরে রেখা তার বড় বোনরে নিয়ে বাসর ঘরে ঢুকছি, তা কান্না করবো নাকি? আমি হাসবো? আমার কিছুই ভালো লাগতেছে না। আমাকে বলতেছে মন খারাপ করেন না, মানে এটা কোনো বিষয় না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো আপনাকে ওরকম করে বলেছি, এটা কোনো বিষয় না, আপনি শুয়ে পড়েন। তো এ কথা বলার পর আমি তখন শুয়ে গেছি, মানে শুয়ে গেলাম সোফার মধ্যে। ও আমাকে বলতেছে সোফায় না, আপনি খাটে গিয়ে শোন।
আমি বললাম আরে না, আমি খাটে গিয়ে শুবো কেন? ও বলে আপনি খাটে তো শোন, আমি না হয় সোফায় শুবো। আমি বললাম না না না, আমি সোফায় শুই, আপনি খাটে শোন, তুমি খাটে যাও। এই বললো আমি খাটে যেতে বললাম, কিন্তু ও খাটে গেল না। আমি সোফার মধ্যে শুয়ে আছি, এমন তো অবস্থা আমার হাত পা টিপতেছে, মানে আমার পা টিপে দিতেছে। আমি বললাম নিশি এটা ঠিক না, তুমি আমার মানে বউয়ের বড় বোন হয়ে আমার পা টিপে দিতেছো। ও বলে কলমা কাবিন করে বিয়ে করছি তো একটু আজকে না হয় স্বামীর সেবা যত্ন করি। তাই ও আমার পা টিপে দিয়ে দিতে আমি ঘুমাই গেছি, মানে আমার ঘুম চলে আসছে। এবং ঘুম ভাঙার পর আমি দেখি যে একই সোফার মধ্যে, আমাদের সোফাটা অনেক বড় ছিল, আপনার রিভেন্ডেন্স সোফা, শোয়ানোও যায়, খাটের মতো হয় এরকম রিভেন্ড সোফাগুলো। তো এইটার মধ্যে আমি দেখলাম যে আমি সকালে যখন আমার ঘুম ভাঙলো, ও আমার বুকের মধ্যে, মানে আমার বুকে ধরে আমাকে শুয়ে আছে নিশি। পরে আমি বললাম এই নিশি, ওরা সরাই দিলাম, সরাই দিয়ে আমি উঠলাম, ওইটা হাত মুখ ধুইলাম, দেওয়ার পরে বেরোলাম। পরে রাত্রি কান্না করতেছে, মানে সারা রাতও কান্না করছে, ওর চোখ একদম ফুলে গেছে। পরে আমি বললাম আরে দুর্বোকা, আমাদের কিছুই হয়নি, তুমি কান্নাকাটি করো না। পরে বলে দেখো যাতে কোনো কিছু না হয়। পরের দিন হচ্ছে ওরে নিয়ে চলে, মানে ওর বাড়ি থেকে লোক আসলো, নিশির বাড়ি থেকে লোকজন আসলো দাওয়াত খাওয়ার জন্য। তারা দাওয়াত খেয়ে নিশিকে নিয়ে চলে গেল, রাত্রিও চলে গেল। এবং এর পরের দিন রাত্রি নিশি পুনরায় আমাদের বাসায় আবার আসলো। তো আসার পরে ওই দিনের বেলায় বিষয়টা ওরকমই থাকে, আমার আব্বা আম্মা মনে করো আমার বউয়ের মতোই করেও চলাফেরা করে সবার সাথে এই সেই। কিন্তু রাত্রিবেলায় দুজনে কেউ হয়তো সোফায় থাকি, নাহলে খাটে থাকি, ওরকম করে থাকতেছে। এভাবে প্রায় 3-4 দিন কেটে গেল। ও তখন একটা বিষয় আমি হঠাৎ করে খেয়াল করে দেখতেছি, মানে আমার সাথে বিয়েটা হওয়ার পরে ও আইএলটিএসের বিষয়টা নিয়ে, দেশের বাইরে যাওয়া নিয়ে ওর ভিতরে যে একটা মানে উদ্দীপনা ছিল, দেশের বাইরে চলে আসবে, ওখানে গিয়ে পড়াশোনা করবে, যে একটা ইচ্ছা উদ্দীপনা যেরকম ছিল, হঠাৎ করে এটা জানি কেমন একটা পিছু টান দিল। হঠাৎ করে আইএলটিএস নিয়ে দেশের বাইরে পড়াশোনা করে নিয়ে ও একটু পিছু টান দিতেছে নিশি। তো পিছু টান দিতেছে, আর এই দিক দিয়ে তো মানে মনে কষ্ট নিতে নিতে রাত্রি একটু অন্যরকম হয়ে গেছে, মানে এরকম মনে কষ্ট নিতে নিতে একটু অন্যরকম হয়ে গেছে। ওই সময় রাত্রি মোবাইল ফোন নেয়, আমি ওর সাথে সবসময় ফোনে কথা বলি। এবং এরকমও হয় রাতের বেলা আমি যখন ঘুমাই নিশিকে নিয়ে, আমি রাত্রিরে কল দিই যে রাত্রি তুমি লাইনে থাকো, এবং প্রয়োজনে তুমি সারা রাত লাইনে থাকো, তুমি লাইন কাটো না, তুমি সারা রাত লাইনে থাকো, তুমি দেখো যে আমি কী করি। আমি আসলে এরকম কোনো কিছুই করি না, ওটি নিয়ে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই। ও আমার সাথে তুমি যেরকমভাবে কন্ট্রাক্ট করেছো ওই কন্ট্রাক্টের উপরেই আছে। এরকম করতে করতে প্রায় 1টা মাসের মতো কেটে গেল। এই 1টা মাসে মানে রাত্রে নিশি কিন্তু আমার প্রচুর সেবা যত্ন করতেছে। রাতের বেলা এসে আমার পা টিপে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, এবং প্রচুর পরিমাণের আমার মানে আমাকে ভক্তি টক্তি অনেক কিছুই করতেছে। অ্যান্ড হঠাৎ করে ও তখন দেশের বাইরে যাওয়ার বিষয়টা আস্তে আস্তে নেগলেন্স করতে শুরু করে। তাই আমি বললাম যে তুমি দেশের বাইরে যাবো, আমারে বললা দেশের বাইরের জন্য প্ল্যানিং করতেছো, বাট হঠাৎ করে তুমি এই বিষয়টা থেকে একটু সরে আসলাম মনে হয়, ওটা নিয়ে তুমি কোনো কিছু চিন্তা ভাবনা করতেছো না, তুমি জানি একটু অন্যরকম হয়ে গেছো। ও আমারে বলতেছে যাবো আর কি, এটা নিয়ে এত টেনশন করার কি আছে, যাবো তো যাবোই, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু না, আমি যাবো। তো ওর কথাগুলো আমার কাছে একটু কেমন জানি মনে হচ্ছে, মানে কেমন জানি বলতে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ও মনে হয় আমার কাছে কোনো কিছু লুকাতে যাচ্ছে। এরকম করে সময়গুলো কাটতে প্রায় 1.5 মাস কেটে গেল। 1.5 মাস পরে নিশি আমাকে বলতেছে যে তন্ময় একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, আমার কথাটা শোনো। ওরা আমাকে তখন তুমি করে ডাকতো। আমি বললাম ঠিক আছে বলো। আমাকে বলে দেখো তুমি তো আমাকে বিয়ে করছো, কলমা কাবিন করে বিয়ে করছো, সব কিছু করে বিয়ে করছো, এখন যদি আমি তোমাকে হঠাৎ করে ডিভোর্স করে দেশের বাইরে চলে যাই, এটা কেমন দেখাবে? আমার আব্বা মা বা কী বলবে, আর তোমার বাপ মা বা কী বলবে? বিষয়টা কি ভালো হবে? আমি বললাম নিশি তুমি এসব কথাবার্তা এখন কেন বলতেছো? মানে এটা তো কোনো কথাবার্তা হতেই পারে না, তোমার সাথে তো আমার এরকম কোনো কথা হয়নি। তোমার সাথে আমার কথা হয়েছে যে তুমি আমাকে দেশের বাড়ি চলে যাওয়ার সময় আমাকে ডিভোর্স করে দিবে, এবং ডিভোর্সের পরে আমি রাত্রিকে বিয়ে করব। তোমার সাথে তো আমার এরকম কথাই হয়েছে, কিন্তু এখন তুমি এটা কী করতে চাচ্ছ? ও আমাকে বলে জানো তোমার আব্বা আম্মা আমাকে অনেক পছন্দ করে, তারা আমাকে অনেক ভালোবাসে, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে তাদের মনে কষ্ট দেওয়াটা মনে হয় ঠিক হবে না। এরকম করে বলতেছে যে তাদের মনে কষ্ট দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। তোমার কাছে কি মনে হয়, তাদের মনে কষ্ট দিলে কি আমরা সুখী হতে পারবো? তুমি সুখী হবা না রাত্রি সুখী হবে, না আমি সুখী হব? আমি বললাম এটা তো তোমার মানে আসলেই কিন্তু সত্যি কথা। আমার আব্বা আম্মা নিশিকে এত পছন্দ করে, মানে নিশিকে ছাড়া তারা কোনো কিছুই বোঝে না। মানে শুধু রাত্রি আমার সাথে একটু ঘুমানোর টাইম ছাড়া সারাক্ষণই নিশি আমার আব্বা আম্মার সাথে থাকে। আর আমার আব্বা আম্মা নিশিকে পাওয়ার পরে পুরো ঘরবন্দি হয়ে গেছে। অ্যান্ড এই অবস্থার ভিতরেই আমার আব্বা আম্মা হঠাৎ করে আমার বিয়ের পরে হঠাৎ করে তারা আবার এনে একটা ঘটনা আছে। আমার বিয়ের কিছুদিন পরে কিন্তু আমার চাচিমা মারা যায়, আমার জেঠিমা মারা যায়। তো জেঠিমা মারা যাওয়ার পরে আমার আব্বা তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে মানে চলে যাবে, ঢাকাতে চলে যাবে, আমাদের বাড়িতে চলে যাবে ওই বাসায়। এবং ওই সময় পরিবারটা একটু আলাদা আলাদা হয়ে গেল। অ্যান্ড সেই মুহূর্তে আমার আব্বা করলো কি, আমার যে বড় জেঠু আছে, আমার জেঠুকে নিয়ে, আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, আমার মাকে নিয়ে তখন চলে আসলো ঢাকাতে, মানে উত্তরে আমাদের বাসায়, আমাদের ফ্ল্যাটে চলে আসলো, ওই জায়গায় চলে আসলো। এবং নিশি তখন মানে আমার উপরে মানে আমার ভিতরে ঢোকার জন্য ও খুবভাবে ট্রাই করতেছে।
এইভাবে 2 মাসের মতো কেটে গেল। 2 মাস পরে আমি তখন আর কোনোভাবেই বিষয়টা সামনের দিকে নিতে পারতেছি না। মানে আমার কথা হচ্ছে প্রয়োজন আমি নিজে ওরে তালাক করে দিব। আমি এইভাবে আর ওকে নিয়ে থাকবো না, কারণ আমি তো ভালোবাসি রাত্রিকে। অ্যান্ড এক পর্যায়ে আমি তখন রাত্রিকে বিষয়গুলো ঢাকায় রাত্রিকে আমি আনি, ফোন করে নিয়ে আসি। ঢাকায় আসার পরে আমি তখন রাত্রিকে পরিপূর্ণভাবে সব কিছু জানাই যে রাত্রি দেখো তোমার বন্ধু এরকম এরকম করতেছে, তার সাথে তো আমার এরকম কথা ছিল না, তার সাথে আমাদের এগ্রিমেন্ট যা ছিল, কথাবার্তা যা ছিল, এখন এটারও সম্পূর্ণ ব্যতিক্রম করতেছে। ও কোনোভাবেই হচ্ছে আমার কোনো কথা শোনে না, এখন থেকে যে আমার সাথে সংসার করতে চায় এটা তো ঠিক না। তো রাত্রি তখন নিচের দিকে তাকায় দেখা মন খারাপ করে বলতেছে যে আমার বোনটা তো দেখতে ভালো না, আমার বোনের বিয়ে হলে তো আর তোমার মতো এত হ্যান্ডসাম বা এত ভালো কোনো ফ্যামিলিতে আমার বোনের বিয়ে হবে না। তো বিয়ে যেহেতু আমার বোনের হয়েই গেছে, তুমি আমার বোনের সাথে সংসার করো, তুমি আমার বোনের সাথে সংসার করো। এই কথা আমাকে বলতেছে আমার ভালোবাসার মানুষ রাত্রি। এটা শোনার পরে ভাই সাথে সাথে আমার চোখে পানি চলে আসলো যে রাত্রিটা তুমি কি বলতেছো, তোমার সাথে আমার এরকম কথা ছিল না। আমাকে বলতেছে যে দেখো কথা কীরকম ছিল আর কীরকম ছিল না এটা তো বড় বিষয় না, আমার বোন তোমাকে পাইছে, তুমি আমার বোনকে পাইছো, অ্যাডজাস্ট করে নাও, অ্যাডজাস্ট করে নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। ভাগ্যে নাই তুমি আমার, যদি তুমি আমার ভাগ্যে থাকতা তাহলে তার পরিস্থিতি এতটা কঠিন হয়ে যেত না। এখন যেহেতু আমার বোন তোমাকে পাইছে, আমার বোন তোমাকে ছাড়তে চাচ্ছে না, আমার বোনের সাথে তুমি সংসার করো। এই বলে একটা রেস্টুরেন্ট থেকে তখন বেরিয়ে গেল, আমার সাথে কথা বললো না। এরপরে অবস্থাটা এরকম হলো যে আমি একটা রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারি না। আমি প্রতিটা রাত্রে নিশির কাছে কান্নাকাটি করি যে নিশি এটা হতে পারে না, নিশি আমি রাত্রিকে ভালোবাসি, তুমি আমাকে রাত্রির কাছে যেতে দাও। নিশি আমাকে বারবার বলে যে তুমি রাত্রির সাথে সুখী হবা না, রাত্রি আমার ছোটো বোন, আমি ওকে চিনি। আমি বলি দেখো রাত্রি আজকে প্রচুর কান্না করছে আমার সাথে রেস্টুরেন্টে এসে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করছে, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি তোমার 2টা পায়ে ধরে, তুমি আমাদের 2টো জীবন এভাবে নষ্ট করে দিও না, তুমি যেভাবেই পারো তুমি আমাকে ছেড়ে চলে যাও প্লিজ। প্রয়োজনে আমার বাবা মায়ের পায়ে ধরে আমি টাকাই নিয়ে আমি তোমাকে বিদেশ পাঠাবো, প্লিজ তুমি চলে যাও। না, ও আমাকে ছাড়বেই না। মানে আমি তখন কি করব, মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন ডিরেক্টলি আমার আব্বা আমাকে বলে দিয়েছি যে আমি নিশির সাথে সংসার করব না, আমার নিশিকে ভালো লাগে না, আমি ওর সাথে সংসার করবো না। মানে আমার আব্বা আম্মা বলতেছে রিলেশন করে বিয়ে করলি, প্রেম করে বিয়ে করলি, এখন বলিস ভালো লাগবে না, ভালো লাগে না, এটা কী ধরনের কথা, এটা কোনো কথা নাকি? মানে আমার আব্বা আমার সাথে অনেক দুর্ব্যবহার করে। একটা সময় মানে পরিস্থিতিটা এরকম হয়ে গেল যে আমার আম্মাও বলতেছে তাদের জীবন থাকতে তারা কখনো নিশিকে ছাড়বে না, তারা নিশিকে অত্যাধিক পছন্দ করে। নিশি অনেক ভালো মেয়ে, নম্র, ভদ্র, শিক্ষিত, সব দিক থেকে তারা নিশিকে পছন্দ করেছে, তারা নিশিকে কোনোভাবেই ছাড়বে না। একদিকে নিশিকে তারা ছাড়বে না, আর অন্যদিকে নিশি আমাকে ছাড়বে না। আর এদিক দিয়ে রাত্রি তার মতো করে আমার জীবন থেকে সরে যাচ্ছে, ওর মতো করে আমার জীবন থেকে সরে যাচ্ছে। আমি তখন এটা মানতে পারতেছিলাম না যে রাত্রি আমার জীবনে থাকবে না। আমি এটা কোনোভাবেই নিজেকে এটা মানিয়ে নিতে পারতেছিলাম যে আমি রাত্রিকে পাবো না, রাত্রিকে না বলে তো আমি বাঁচবই না। কিন্তু দেখলাম সময় যত সামনের দিকে যাচ্ছে নিশি ঠিক ততটাই আমার ভিতরে ঢুকে যাচ্ছে। এবার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আমার নিশির সাথেও কিন্তু শারীরিক সম্পর্ক হয়ে যায়, এবং নিশির সাথে শারীরিক সম্পর্ক হয়। এই সম্পর্কের বিষয়ে কিন্তু নিশি রাত্রিকে বলে দেয় যে আমার সাথেও শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এবং এটা বলার পরেও কিন্তু রাত্রি আমার কাছ থেকে মানে স্কিপ করতে থাকে আর কি। তো নিশি আমার সাথে যেটা করছে সম্পূর্ণ জোর করে করছে, আমি ইচ্ছা করে ওর সাথে এই কাজটা করি নাই। মানে কোনোভাবে আমি ওর সাথে আর থাকবো না, আমার এরকম একটা মানে পরিকল্পনা হওয়ার পরে মানে আমি হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি ওকে মেরে ফেলবো। কিন্তু আমি যে মেরে ফেলবো এটা যদি কোনোভাবে রাত্রি জানতে পারে তাহলে তো রাত্রি কখনো আমাকে বিয়ে করবে না, বা রাত্রির বাবা মা জানতে পারলে তারা আমার কাছে রাত্রিকে বিয়ে দেবে না। এবং যেভাবেই হোক আমার জীবন থেকে নিশিকে এমনভাবে সরাতে হবে যাতে সাপও মরে লাঠিও ঠিক থাকে, এটা যাতে কেউ জানতে না পারে। খুবই গোপনে আমার জীবন থেকে আমি নিশিকে সরিয়ে দেব, এবং খুবই গোপনে নিশিকে সরিয়ে দিয়ে আমি রাত্রিকে বিয়ে করব। ওইরকম একটা পরিকল্পনায় তখন আমি এই পরিকল্পনাটা খুব মাথার মধ্যে এটা নিয়ে নিলাম। তো পরে চিন্তা করলাম কী করা যায়। একটা পর্যায়ে আমরা তখন গ্রামে বাড়িতে বেড়াইতে গেছি, আমি, নিশি, তারপর হচ্ছে আমার আব্বা আম্মা, আমার বড় জেঠু আমাদের সাথে থাকতো। পরে আমরা বেড়াইতে গেলাম বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে আমি দোকানে গেছিলাম সন্ধ্যার সময়। দোকানে যাওয়ার পরে আমি ঘুমের ট্যাবলেট কিনে আনছি, কয়েক পাতা ঘুমের ট্যাবলেট কিনে আনছি। আনার পরে নিশি আবার রাতের বেলায় দুধ খায়, ও সবসময় রাতে দুধ খেয়ে ঘুমায়, ছোটোবেলা থেকে অভ্যাস। তো আমি তখন করলাম কি, মানে ওর দুধের গ্লাসের ভিতরে আমি হচ্ছে আপনার ঘুমের ট্যাবলেটগুলো মিশিয়ে দেওয়ার পরে ও বুঝতে পারলো না, ও তখন দুধ খাইলো। এবং দুধ খাওয়ার পরে ওই খাটের মধ্যে এতগুলো ট্যাবলেট ছিল যে ও জাস্ট কয়েক মিনিটের মধ্যে খাটের মধ্যে অজ্ঞানের মতো পড়ে গেছে। তো আমার প্ল্যানিং হচ্ছে আজকের মধ্যে কিছু না কিছু একটা করতে হবে। আমি এখন চিন্তা করতেছি হয়তো আমি যদি ওরে গলা টিপে মেরে ফেলি, অথবা আমি যদি ওর মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি,
তাহলে তো বিষয়টা ধরা খেয়ে যাবে। যখন এটা পোস্টমর্টেম হবে তাহলে তো ধরা খাবে যে আরে এভাবে মারছি, এভাবে তো এটা পোস্টমর্টেমে ধরা খেয়ে যাবে। হঠাৎ করে আমার কাছে মাথায় আসলো যে আমি ওকে মাটি চাপা দিব, আমি ওকে মাটি চাপা দিব। এবং এই পরিকল্পনা করার পরে আমি তখন জীবনে কোনোদিন আমি কৃষিকাজ করি নাই। আমি তখন আমার এক ছোটো কাকা আছে, উনি কৃষিকাজ করতো। ওনার ওই ঘর থেকে আমি চুরি করে আপনার যে কোদাল আছে কোদাল নিয়ে যাই। কোদাল নিয়ে আমাদের বাড়ির পিছনে একটা খালি জায়গা আছে, ওই জায়গার ভিতরে আপনার কুকুর মরলে বা এটা ওইটা বন্য প্রাণী বা যারা আছে যে ওইগুলো মরলে বা গরু মরলে ওইখানে ফালাই দেয় আর কি। জায়গাটা একটু মানে অন্যরকম জায়গা। আমি তখন সেখানে গিয়ে গর্ত করতে শুরু করছি, মানে গর্ত করতেছি, যে গর্ত করে আমি গর্তের ভিতরে নিশিকে ফেলে দিব। মানে পরিবারকে তো খুবভাবে বলছি যে নিশির কাছ থেকে সরে যাওয়ার জন্য, বাট তারা তো কোনোভাবে আমাকে নিশির কাছ থেকে সরাচ্ছে না। আমি যতই চাইতেছি তারা আরও নিশিকে আমার উপরে আরও চেপে দিতেছে, আরও নিশির উপরে আমাকে চাপাই দিতেছে। তো আমার কথা হচ্ছে আমি এখানে ওকে মাটি চাপা দিয়ে দিব এবং মাটি চাপা দিয়ে বলবো ও কোথায় জানি চলে গেছে, ওকে আমি পাই না। এরকম মানে হঠাৎ করে মেমোরিতে যেটা চলে আসছে আর কি। কারণ এটা কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে এটা মেমোরিতে নাই, বাট মাথার মধ্যে এটা আসছে যে যেভাবে হোক জীবন থেকে নিশিকে সরাইতে হবে। আমার জায়গাটা আমি খালি করবো এবং ওই জায়গায় যেভাবেই পারি আমি রাত্রিকে এনে বসাবো। আমি তখন রাত্রিবেলায় উঠে গর্তটা করলাম, গর্তটা করে আমি তখন আসছি। আসার পরে আমার ভিতর তখন কলিজাটা ধুপধুপ 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 করে কাঁপতেছে। এবং আসার পরে আমি তখন নিশিরে কাঁধে নিলাম। নিশিকে কাঁধে নিয়ে আমি তখন আস্তে আস্তে করে গর্তের পাশে যাচ্ছি এবং গর্তের কাছে যাব। ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে একদল কুকুর, এই যে কুকুরগুলো কোত্থেকে আসছে ভাই আমি জানি না, এবং আমাদের ওই এলাকাতে এই ধরনের কুকুর আমি আর কখনোই দেখি নাই। মানে এরকম কুকুর 10-15টা কুকুর একসাথে, এরকম ভয়ঙ্কর চেহারার কুকুর আমি আর দেখি নাই। আমি জাস্ট নিশিকে নিয়ে যখন ওই মানে গর্তটার কাছে গেলাম ওই মুহূর্তে কুকুরগুলো ডাকতে শুরু করছে। মানে কুকুরগুলো এমনভাবে ডাকতে শুরু করছে, মানে ঘেউ 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 করে কুকুরগুলো খুব ভয়ানকভাবে ডাকাডাকি করতেছে, খুবই ভয়ানকভাবে। এবং কুকুরের ডাক শুনে আমার যে ছোটো কাকা ছিল, আমার ছোটো কাকা রাতে একটু কম ঘুমাইতো, মানে কৃষি কাজ করতো, একটু অন্যরকম ছিল, উনি ঘুমায় নাই। উনি দৌড়ে আসছে, এসে টর্চলাইট টিপ দিয়ে দেখতেছে যে আমি এখানে বসে আছি নিশিরে নিয়ে। কাকা তখন বলে কে রে এখানে, কে রে এখানে, এ তন্ময় তুই এখানে কী করিস? এটা বলার পর আমি দিলাম তখন দৌড়। আমি দৌড় দিছি, মানে আইল ছিল, আইলের উপর দিয়ে দৌড় দিছি। জাস্ট ওদেরকে মনে আছে, আমার ফোন আমার মানিব্যাগ কোনো কিছু আমার সাথে ছিল, জাস্ট দৌড় দিছি। দৌড় দিয়ে কোনো রকম আমি গ্রাম পাড়িয়ে চলে গেছি। গ্রাম পাড়িয়ে আমি এখান থেকে পুরো ডিরেক্টলি ওই রাত্রে আমি রাজশাহী থেকে ঢাকায় চলে গেছি। ওই অবস্থার ভিতরে আমার কাছে কিন্তু টাকা ঢুকেও ছিল না। তো সেখান থেকে আমি ঢাকায় চলে গেছি এবং ঢাকায় যাওয়ার পরে আমি আমার এক বন্ধুর বাসায় গেছি, ওর কাছ থেকে টাকা ঢুকে নিয়েছি। নেওয়ার পরে দেন তখন আমি ঢাকায় যাওয়ার পরে আমার বন্ধুর ওখানে আমি আশ্রয় নিয়েছি। পরে আমি গোপনে গোপনে খবর পাইলাম আমার পরিবার ওরে এরকম মুখ বাঁধা অবস্থায় এমনি এমনি ওইখান থেকে তারা ছুটাইছে, তারা ডাক্তারের কাছে নিছে, তার চিকিৎসা করছে। এবং বিষয়টা আমার পরিবার ব্যতীত বাইরের কোনো লোক কিন্তু জানে নাই, শুধু আমার পরিবারে জানতে পারছে, নিশির পরিবারও কিন্তু জানে নাই, বা রাত্রেও কিন্তু বিষয়টা জানতে পারে নাই। পরে হলো কি, আমার তখন বলতেছে একটা কাজ করো, ওরে ছেড়ে দাও। মানে আমার আব্বা বলতেছে যে তার প্রায় সপ্তাহখানিক পর আব্বা আমার সাথে যোগাযোগ করে বলে ঠিক আছে তুই যেহেতু ওরে জীবিত কবর দেওয়ার জন্যই নিয়ে গেছিলি, তা তোর মতো ছেলে তো আর জঘন্য হতে পারে না, ঠিক আছে, এই মেয়েটার জীবন আমরা নষ্ট করবো না, তুই মেয়েটার হয়তো যে কোনো সময় মেরেও ফেলতে পারবি। মানে তুই এখন যে স্টেপ মাথায় নিয়েছিস তুই মেয়েটাকে মেরেও ফেলবি, কোনো না কোনো সময় মেয়েটাকে পাইলে তুই মেরেও ফেলতে পারিস, এরকমভাবেই হচ্ছে আমার আব্বা আমারে বলতেছে। পরে আমি বললাম যে ঠিক আছে আব্বা আমাকে ছেড়ে দিব। পরে আমার আব্বা ওই যে কাবিনের টাকা ছিল, কাবিনের টাকা দিয়ে নিশিকে আমার কাছ থেকে ছুটাই নিল। এবং নিশি আমাকে ছেড়ে যাওয়ার পরেই নিশি মানসিকভাবে অনেকটা পাগলের মতো হয়ে গেছে। মানে আমাকে ছেড়ে যাওয়ার পরে ওই তালাকটার পরেই নিশি ওই তালাকটা নিতে পারে নাই, মানসিকভাবে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এবং এই তালাকের কিছুদিন পরে, লাইক 15 থেকে 16 দিন পরে আমার আব্বা মারা যায়। মানে আব্বা খুবই কষ্ট পায়, মনে এত পরিমাণের কষ্ট পায় বলার মতো না, অতিরিক্ত কষ্টে আমার আব্বা মারা যায়। এবং আব্বা মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি এবং আমি তখন রাত্রিকে আমার জীবনে আনার জন্য চেষ্টা করি। এত কিছু শোনার পরে রাত্রি আমার জীবন আসার জন্য রাজি হয় না। এবং ওই সময়ে আমি গোপন সূত্রে জানতে পারি রাত্রি বাহার নামের একটা ছেলের সাথে সম্পর্কে জড়াই গেছে। আমাদের রাজশাহীর একটা ছেলে নাম ছিল বাহার, ওই বাহারের সাথে রাত্রির প্রেমের সম্পর্কে জড়াইছে। রাত্রি আমার লাইফে আর আসবে না, এবং ও বাহারকে বিয়ে করবে। বাহার পড়াশোনা করতেছে, মেডিকেল স্টুডেন্ট, ওইখানে ওকে বিয়ে করবে। এবং মানে খুবভাবে তাদের মাঝে রিলেশন চলতেছে। আর ওই সময় নিশি কিন্তু পুরো মানসিকভাবে পাগল। আমি যখন রাত্রিকে ফোনের মাধ্যমে বললাম যে তুমি চলে আসো, আমি তোকে বিয়ে করব, রাত্রিও কিন্তু বিষয়টা জেনে গেছে যে আমি নিশিকে মারার জন্য ঘর তো আমাকে বলা, আমার বোনকে তুমি মাইরে ফেলতে পারছিলা, আমার বোনকে তুমি কবর দেওয়ার জন্য ঘর্ত করে ফেলছো, আমার জীবিত বোনকে কবর দিতে চাইছিলা, আমি তোমার মতো ছেলেকে বিয়ে করব কেমন করে, তুমি এটা কীভাবে চিন্তা করলো? আমি বললাম আমি তো
রাত্রি আমি তো নিশিকে মারতে গেছিলাম শুধু তোমাকে পাওয়ার জন্য, আর তো কিছু না। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি নিশিকে মেরে ফেলতে চেয়েছিলাম। তাহলে তুমি আজকে আমাকে এরকম কথা বলতেছো কেন? আমি যার জন্য করলাম চুরি সেও আমাকে চোরে বলতেছে। ও আমাকে বলে, দেখো আমি তোমার সাথে কখনোই থাকবো না, তুমি এরকম কোনো চিন্তা করো না যে তুমি আমাকে নিয়ে রাখতে পারবা বা আমি তোমার সংসার করবো, এরকম কোনো চিন্তা নেই। তখন আমার আব্বা মারা গেল, বাসা ভাড়ার সম্পূর্ণ টাকা কিন্তু আমার কাছে আসতেছে, মানে আমার কাছেই পুরোপূর্ণ টাকা টোকাটুকু সব কিছু আসতে। পরে আমি ঢাকা থেকে একটা গ্রুপের সাথে যোগাযোগ করলাম। ওই সময় কিন্তু আপনার রাত্রিও ঢাকাতেই থাকে, ও মেসে থাকে, ও পড়াশোনা করে ঢাকায় থাকে, ওর আব্বুকে মেস ঠিক করেছি ওইখানেই থাকে। পরে আমি ঢাকার কিছু পোলাপাইন নিলাম, লোকাল পোলাপাইন, এগুলোর সাথে একটা কন্ট্রাক্ট করলাম। একটা কন্ট্রাক্ট করে আমি একটা বাসা ভাড়া করলাম উত্তরের দিকেই। একটা বাসা ভাড়া করে আমি একদিন রাত্রিকে উঠে নিয়ে আসছি, মানে এক কথায় কিডন্যাপ করে নিয়ে আসছি। এবং কিডন্যাপ করে আনার পরে আমি ওই ফ্ল্যাটের মধ্যে ওরে আইনা হাত পা বাইতে আমি ওখানে রাখছি। রাখার পর আমি বললাম যে তোর জন্য আমার বাবা মারা গেছে, তোর জন্য আমি পাগল হয়ে গেছি, অ্যান্ড আমি তোরে বিয়ে করেই ছাড়বো। ও আমার বলে, তুই আমার কি বিয়ে করবি? তুই আমার জীবিত বোনেরে তুই জীবিত কবর দিতে চাইছিলি, আমার বোনেরে তুই জীবিত কবর দিতে চাইছিলি, তা তোর মতো ছেলের সাথে আমি সংসার করবো না। আমি বললাম তুই আমার সাথে সংসার করা লাগবে, হয়তো আমার সাথে সংসার করবি, নাহলে তুই এখানেই ধুকে ধুকে মরবি, আমি তোর এখান থেকে বেরোতে দিব না। ওই ফ্ল্যাটের মধ্যে আমাকে আটকায় রাখতাম। ফ্ল্যাটটাকে আমি এমনভাবেই তৈরি করছি যে ও যদি এখানে চিল্লায় মইরাও যায়, বাইরের কোনো মানুষ এটা সাউন্ড পাবে না। আমি ওখানে ওরা খাবার দিতাম, জোর করে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছি, অনেকবার শারীরিক সম্পর্ক করছে জোর করে। আমি ওখানে ওকে খাওয়াইতাম, ওকে রাখতাম, মানে খুবভাবে হচ্ছে ওর প্রতি আমার পুরোপুরিভাবে ওর প্রতি আমার মানে ঝুঁকে গেছে। এইভাবে 1 মাস 2 মাস নয়, দীর্ঘ প্রায় 5 মাসের মতো আমি আটকায় রাখি। ওর বাবা মা তো ওরে খোঁজার জন্য পাগল হয়ে গেছে, তারা এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছে, ওরে পায় না। আবার এরই মাঝে নিশি কেমনে কেমনে দেশের বাইরে চলে গেছে। এই ঘটনাগুলোর মধ্যে নিশি মানসিকভাবে অনেকটা পাগল হয়ে যায় এবং ওর বাবা মাকেও বলে যে আমি দেশের বাইরে চলে যাব, এবং ওর পরিবার তখন ওকে দেশের বাইরে পাঠিয়ে দেয়, নিশিকে দেশের বাইরে পাঠিয়ে দেয়, দেশের বাইরে চলে যায়। কোন দেশে যেটা আমি জানি না। তো এরই মাঝে হচ্ছে আমি তখন এই রাত্রিকেই লুকিয়ে রাখছি। ওর বাবা মা তো র্যাব, পুলিশ, NSI, মানে DIG, মানে কোনো কিছু বাদ রাখে নাই। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট দিয়েছে মেয়েকে খোঁজার জন্য, বাট ওরা কোথাও পায় নাই। আমি ওরা আমার মতো করে ওখানে আটকে রাখছি। দীর্ঘ প্রায় 6 মাস আটকে রাখার পরে, পুরো 6টা মাস, একদিন 2 দিন নয়, পুরো 6 মাস ওই ঘরের মধ্যে আমাকে আটকে রাখি। 6 মাস পরে ও তখন আমাকে বলে যে আমার জীবন তো এমনিও শেষ, তা ঠিক আছে আমি তোমার সাথে সংসার করবো, সমস্যা নেই, যা হবার তা হয়েছে, তুমি আমারে বের করো। আমি বললাম এখন যদি আমি তোমার বের করি তা তোমার আব্বা আম্মা তো আমার নামে মামলা দিবে, আমার ক্ষতি করবে। বলে তোমার কোনো ক্ষতি করবে না, আমি আব্বা আম্মাকে বলবো যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে পালাই গেছিলাম এবং গোপনে তোমার সাথে সংসার করেছি। আমি বললাম এটা বলবো? তো বলে হ্যাঁ আমি এটা বলবো, যা হবার তা তো হয়ে গেছে। এবং আমিও বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো, যদি আমাকে ভালো না বাসতা তাহলে তুমি আর এত পাগলামি করতে না, আমার বোনকেও জীবিত কবর দিতে চাইতে না, আমাকেও উঠে নিয়ে আসতে না, বা এত মাস আমার বোন তোমার সাথে থাকার পরও তুমি আমার বোনের সাথে এরকমটা করতে না। তো ঠিক আছে, যেহেতু বিষয়টি এরকম হয়ে গেছে আমি মেনে নিছি। ও তো মোটামুটি সব কিছু মেনে নিল, মানে আলহামদুলিল্লাহ। আমিও তখন অত্যাধিক খুশি হলাম যে আল্লাহ সম্ভবত আমার দিকে ফিরে তাকাইছে বা আমি একটা স্বর্ণালী সকাল দেখতে পাচ্ছি। তো সব কিছু খুব ভালোভাবেই চলতেছিল। পরে হঠাৎ করে নিজে ওর ফ্যামিলিতে গেল, আমি ওকে ছেড়ে দিলাম, ও পরিবারে গেল, এবং যাওয়ার পর ও নিজেই বললো যে আমি তন্ময়কে পছন্দ করতাম এবং আমাকে পাওয়ার জন্যই কিন্তু তন্ময় আপুকে ছেড়ে দিয়েছে, তো এখন আমাদের সব কিছু ঠিক আছে, তুমি তন্ময়ের কাছে আমাকে বিয়ে দাও। অ্যান্ড ওই সময় ওর বাবা মা রাজি না, ওর বাবা মা আমার কাছে ওকে বিয়ে দেওয়ার জন্য রাজি না, কিন্তু তারপরে ও সম্পূর্ণ নিজের ইচ্ছে আমার কাছে বিয়ে বসে। তো তখন আমরা রাজশাহীতে আপনার এই উত্তরাতে থাকতাম, আমি, আমার মা, আমার জেঠু, আমরা একই বাসায় থাকতাম, একসাথেই থাকতাম। ও তখন আমাদের সাথে থাকতে শুরু করে। আলহামদুলিল্লাহ এতটা ভালো আমাকে বাসতেছে, মানে এত ভালো ওর সাথে আমার সম্পর্ক যেটা বলার মতো না। খুবই ডিপ একটা সম্পর্কে আমি ওর সাথে জড়িয়ে পড়ি এবং আমরা একইভাবে থাকতেছি। ও যে সময় যেটা বলতেছে আমি সমস্ত ইচ্ছা পূরণ করতেছি। ও আমাকে বললো একটা বিউটি পার্লার দিবে, আমি ওকে একটা বিউটি পার্লার দিলাম, একটা বিউটি পার্লার করে দিলাম, এবং ব্যাংক থেকে ও লোন উঠাবে, মানে ব্যাংক থেকে লোন উঠাবে, আমি ওকে ব্যাংক থেকে লোন উঠানোরও ব্যবস্থা করে দিলাম। মানে সর্বদিক থেকে ও যেই সময় যেটা বলতেছে আমি সেই সময় সেটাই করতেছি। এবং ও সম্পূর্ণ ওরে নিয়ে আমি দেশের বাইরে পর্যন্ত ঘুরতে গেলাম, দেশের বাইরে আমরা ঘোরাফেরা করলাম, দেশে ছিলাম, মানে সব দিক থেকে ওর সাথে আমার খুব ডিপ একটা সম্পর্ক। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও বেবি কনসেপ্ট করছে। তো বেবি কনসেপ্ট করাতে আমার মা অত্যাধিক খুশি হয়েছে, যাই হোক আমার বেবি হবে এরকম। কিন্তু হঠাৎ করে বেবিটা ওর পেটের মধ্যে নষ্ট হয়ে গেল। বেবিটা কনসেপ্ট করার পরপরই বেবিটা নষ্ট হয়ে গেল, এবং বেবি নষ্ট হয়ে যাওয়ার পরে ও তখন মানসিকভাবে অনেকটা কষ্ট পেল যে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। এইভাবে সময়গুলো কাটতে 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 হঠাৎ করে মানে আমার ভিতরে একটা সমস্যা দেখা দিল। মানে আমার বিয়ের এটা প্রায় 1.5 বছর পরে
সমস্যাটা বলতে এরকম, আমি কোনো কিছু খেতে পারতাম না। মানে ধরেন আমি কোনো কিছু খাচ্ছি তো সাথে সাথে এটা বমির সাথে বেরিয়ে যাচ্ছে এবং আমি কেমন জানি অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে দুর্বল হয়ে যাচ্ছে শারীরিকভাবে, কোনো কিছু খেয়ে পেটে রাখতে পারি না, খারাপ একটা অবস্থা। আমার মা তখন আমাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, অনেক ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, বাট কোনো ডাক্তার আমার কোনো চিকিৎসা করতে পারে না। এভাবে প্রায় 4 মাসের মধ্যেই আমি একদম শুকিয়ে গেছি। মানে এত পরিমাণে শুকাইছি যে আমার শরীরের হাড্ডিগুলো বেরিয়ে গেছে, মানে বিভিন্ন শরীরের হাড্ডিগুলো দেখা যাচ্ছে। আমার বুকের যে হাড়গুলো ছিল এগুলো কাউন্ট করা যেত, 1 2 3 বলে এরকম কাউন্ট করা যেত, ঠিক এরকমভাবে শুকিয়ে গেছি। তো আমার আম্মা তখন দেখলো যে আমার অবস্থা ভালো না, আমি মারা যেতে পারি। দেন আমাকে তখন সিঙ্গাপুর পাঠাইলো ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড সিঙ্গাপুরে আমি তখন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম পুরো প্রায় আপনার 6 মাসের মতো, টানা 6 মাস আমি সিঙ্গাপুরে ছিলাম। মানে আমার শারীরিক অবস্থা এতটাই অবনতি করেছে যে আমাকে 6 মাস ধরে ওখানে থাকতে হয়েছে এবং সেখানে ট্রিটমেন্ট নিলাম 6 মাস পরে। এবং 6 মাস পর আমি তখন দেশে আসছি। তখন আমার একটু আগের থেকে আমার একটু উন্নতি হয়েছে, কিছুটা ভালো হয়েছি। এবং কিছুটা ভালো হওয়ার পরে আমি হঠাৎ করে খেয়াল করে দেখতেছি যে আমার মানে ওর মানে কেমন জানি রাত্রির ভিতরে একটা পরিবর্তন, রাত্রি আগের মতো নাই এবং একটু বাইরে চলে যাচ্ছে, আমার ফোন আসলে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মানে আমি খুব খেয়াল করে যেটা বুঝতে পারলাম যে ও একটা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, কেমন যেন একটা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। বেশিরভাগ সময় ফোন আসলে বাইরে কথা বলতে বলতে চলে যায় এবং কার সাথে জানি কথা বলে একটা পরকীয়া প্রেমে ও লিপ্ত হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। আমি চিন্তা করলাম যে কী করা যায়, ও যেহেতু পরকীয়ার প্রেমে লিপ্ত হয়ে গেছে, আমি ওকে ওই জায়গা থেকে ফিরে আনার জন্য ট্রাই করতেছি এবং ওই ছেলেটাকে আমি বের করার জন্য চেষ্টা করতেছি। এরকম করতে করতে আমি বের করে ফেললাম। এই ছেলেটার নাম হচ্ছে বাহার। ওই ছেলেটা MBBS করেছে আপনার ঢাকা থেকেই, প্রাইভেট মেডিকেল থেকে MBBS করেছে এবং এই ছেলেটার সাথে ওর আগেও সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা ছিল। ওই ছেলের সাথে ভালোবাসা থাকা অবস্থায় কিন্তু আমি ওকে বাসায় উদ্ধার করে নিয়ে মানে উঠে নিয়ে আসছে, ওরে আমি আমার বাসায় লুকিয়ে রাখছিলাম। তো এরপরে আবার পুনরায় এই ছেলেটার সাথে সম্পর্ক করতেছে। তো আমি তখন এগুলো দেখতেছি, দেখতে দেখতে একটা পর্যায়ে আমাদের মাঝে টকজগ লাগা শুরু হয়েছে, ঝগড়াঝাটি শুরু হয়েছে যে তুমি আমার সাথে এরকমটা কেন করতেছো, আমার সাথে এরকমটা করতে পারো না। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে ও হঠাৎ করে মানে বলতেছে যে ও আমার সাথে সংসার করবে না, মানে আমার সাথে সংসার করবে না। আমি ওকে সন্দেহ করি এটা ওইটা, ওর বাবা মাকে ধরে ও তখন আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিল। মানে ও নিজেই ডিভোর্স নিয়ে নিছে, ও নিজে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তো ডিভোর্স দিয়ে দেওয়ার পর আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। আমি আমার বাসার মধ্যে থাকতাম, আমার আম্মুর সাথে কান্নাকাটি করতাম, মানে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে অ্যান্ড এই ঘটনার প্রায় আপনার মাস 4 পরেই, ঠিক 4 মাস পরেই ও তখন কী করলো, ওই আমাকে ছেড়ে দেওয়ার পরে বাহার নামের ওই ছেলেটারে বিয়ে করলো। এবং বাহার নামের ওই ছেলেটাকে বিয়ে করার পর ও তখন চায়না চলে গেছে, মানে বাহারের সাথে চায়না চলে গেছে। বাহারও চায়নাতে গেছে, মানে বাহারের পরিবারে অনেকেই চায়না থাকে, চায়নাতে চলে গেছে। কেন গেছে আমি জানি না, ওইখানে ও চায়নাতে চলে গেছে। রাত্রি চায়নাতে চলে যাওয়ার পরেই আমার কাছে হঠাৎ করে আমাদের বাসায় একদিন উকিল নোটিশ আসছে। উকিল নোটিশ আসছে এইটা যে আমাদের মানে আমাকে আমার বাসা ছেড়ে দিতে হবে। আমি আমার বাসা সেল করেছি আজকে প্রায় 1 বছর আগে, কিন্তু আমি বাসা ছাড়তেছি না। তা 1 বছর আগে আমি আমার বাসা কোথায় সেল করলাম? আমি দেখলাম যে আমি আমার বাসা সেল করেছি আমার বউ রাত্রির কাছে। কবে আমি ওই পেপারে সিগনেচার করেছি, কবে আমি আমার বাসা সেল করেছি, কোনো কিছুই কিন্তু আমার মনে নেই। এগুলো কোনো কিছু আমার মনে নেই, মানে কিছু আমার মনে নেই, কিন্তু আমি বাসা সেল করেছি এবং সরকারিভাবে কাগজ হয়েছে। এবং এই বাড়িটা সেল করার পরে এই সেম বাড়িটাই রাত্রি আরেকটা জায়গায় সেল করে দেয়, মানে ঢাকায় আরেকটা বিল্ডার্স কোম্পানির কাছেও বিক্রি করে দেয় এবং বিক্রি করে দিয়ে ওই বিক্রিত টাকা নিয়ে ওইখান থেকে চলে যায়, মানে ঢাকা থেকেও টোটালি চলে যায়। মানে আমি তখন আমার জেঠুরে ধরি, আমার জেঠু আমাদের সাথে, জেঠু গিয়া রাত্রির বাবারে ধরে। রাত্রির বাবা বলে এইসব বিষয় আমরা কিছুই জানি না, আপনার ছেলে আমার বড় মেয়েরে মেরে ফেলার জন্য এরকম করছে, এরপরে আমার ছোটো মেয়েরে কিডন্যাপ করছে, মানে উনি আরও আমার উপর অনেকগুলো দোষ ঠেপে দিল। রাত্রি তখন চলে গেল এবং অনেক দিন পরে মানে আমাকে তখন এই বাসা ছেড়ে দিতে হবে। তো আমাদের পরিবারটা তখনও একসাথে ছিল, আমরা একসাথেই ছিলাম। তো আমি তখন কী করলাম, আমার ঢাকার বাসা ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছি। গ্রামে চলে যাওয়ার পরে উন্মাদ পাগলের মতো ঘুরতেছি। এইভাবে আরও প্রায় 1-1.5 মাসের মতো কাটে, মানে খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, মানে এক অন্যরকম জীবনে চলে গেছি। 1-1.5 মাস পরেই হঠাৎ করে আমি দেখি যে আমার আম্মা একদিন ফোনে কথা বলতেছে, ফোনে কথা বলতে কান্নাকাটি করতেছে। তো আমার মায়ের তো এরকম আপন বলতে কেউ না যে কারোর সাথে ফোনে কথা বলে কান্নাকাটি করবে। তা আম্মু, আমি বলে আম্মু কার সাথে কথা বলছে, আম্মু আমারে বলে না। এভাবে মা প্রায় সময় দেখতাম আম্মু ফোনে কথা বলে। একদিন আমি হঠাৎ করে আম্মুর এই নাম্বারটা ট্রেস করলাম যে আম্মু কার সাথে কথা বলে। তো নাম্বারটা আমি দেখলাম যে মানে আপনার একটা লন্ডনের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আম্মু কথা বলে। তো এই লন্ডনের নাম্বারটা কার, মানে কার লন্ডনের নাম্বার আম্মু কথা বলে। আমি তখন নাম্বারটা বের করার জন্য চেষ্টা করি। একদিন আমি বাংলাদেশে একটা লোকাল নাম্বার থেকে এই লন্ডনের নাম্বার থেকে কল দিই। কল দিলে পরে একটা মেয়ে রিসিভ করে জাস্ট হ্যালো বলে। হ্যালো বললে আমি বুঝে যে এটা নিশি, মানে কণ্ঠ শুনলে বুঝে যে নিশি। আমি খবর পেয়েছি যে নিশি লন্ডনে চলে গেছে।
পরে আমি আম্মুর সাথে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু তুমি কার সাথে কথা বলতে? আম্মু বলে আমি নিশির সাথে কথা বলি। তো বলি নিশি তোমার সাথে এখনও কথা বলে? আমি বলে আম্মু বলে হ্যাঁ কথা বলে। তো আম্মু আমাকে একদিন বলতেছে নিশি যদি তোর জীবনে ফিরে আসে তুই কি তাকে গ্রহণ করবি? আমি বলি মা আমি ওর সামনে কেমন করে যাব? ওর সামনে যাওয়ার মতো মুখ তো আমার নাই। আমার আম্মা বলে ও তো বলেছে তোকে আর আমাকে লন্ডনে নিয়ে যাবে, তুই কি যাবি? ওইখানে খুব ভালো জব করতেছে, তোকে আমাকে নিয়ে যাবে বলে, এখন তুই কি বলিস? আমি বলি মা এটা মানে তুমি আমাকে বলতে পারো কিন্তু আমার ওরকম মানে শক্তি নিয়ে যাবে নিশির সামনে গিয়ে দাঁড়াবো। পরে আম্মু নিশিকে দেশে আসতে বলে, নিশি তখন গোপনে দেশে আসে, ওর আব্বা আম্মার কাছে যায় না, আমার সাথে গোপনে দেখা করে এবং আমার আম্মুর সাথে দেখা করে। আমি ওর পা ধরে কান্নাকাটি করে জিনিস আমাকে মাফ করে দে, আমি তোকে বুঝতে পারি না। আমাকে একটা কথাই বলে, আমি তোকে বলেছিলাম আমার বোনের সাথে তুমি প্রেম করো না। আমি আমার বোনের কাছ থেকে তোমাকে সরানোর অনেক চেষ্টা করছি, আমি পারিনি। আমি ওর বোনকে ভালো করেই চিনি, আমার বোন কখনোই তোমাকে মন থেকে পছন্দ করে নাই। পরে আমি বললাম নিশি আমাকে মাফ করে দাও। দেন এরপরে নিশি আমাকে গোপনে বিয়ে করে লন্ডনে চলে যায় এবং যাওয়ার পরে পরপরই নিশি হচ্ছে আমাকে আর আমার আম্মাকে একসাথে লন্ডনে নিয়ে যায়। আমাদেরকে একসাথে নিয়ে যায়, নিয়ে গেল পরে এখন আমি লন্ডনেই আছি এবং আমার বউ নিশি, আমার মা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার 2টা কন্যা সন্তান আছে, 2টা মেয়েকে নিয়ে লন্ডনের মাটিতে আমি অনেক সুখে আছি এবং আমি শুনতে পেরেছি রাত্রি এবং রাত্রির হাজব্যান্ড পাহাড় তারা এখন কানাডাতে আছে। মাঝে মাঝে বাংলাদেশে আসে, রাত্রি বাবা মার সাথে দেখা করে থাকে। আমি আমার মাকে নিয়ে কানাডাতে ভালোই আছি, আমার মাকে নিয়ে লন্ডনে ভালোই আছি। তো আমার মা আপনার গল্পগুলো শোনে, বেশিরভাগ সময় দেখতাম যে আম্মু কী জানি শোনে অনেক মনোযোগ দিয়ে। তো একদিন আমি দেখলাম যে আপনার স্টোরিগুলো শোনে। একদিন আম্মুর সাথে আমিও বসে বসে গল্পটা শুনলাম। আমরা হচ্ছে মহসিন নামের একটা ছেলে চিটংয়ের গল্প শুনলাম, ভালো লাগলো। তো সেই জায়গা থেকে আমার আম্মু বললো যে আমার জীবনের এই ঘটনাগুলো আপনাকে বলার জন্য। তো আম্মু, আমি এবং নিশি আমরা সবাই মিলে গল্পটা আপনার কাছে লিখলাম। যদি মনে হচ্ছে আপনি গল্পটা প্রচার করতে পারেন, আমাদের তরফ থেকে আপনাকে প্রচার করার অনুমতি দিলাম। আপন ভাই, আমার জীবনটা অনেক এলোমেলো হয়ে গেছে, আমি অনেক ভুল করেছি। যদি আমার গল্পটা প্রচার করেন, আপনি মানুষকে বলবেন ভাগ্য যেদিকে নিয়ে যায় মানুষ যেন সেদিকে যায়, ভাগ্যের সাথে যেন পাঞ্জা না ধরে। আপন ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত খুব ধৈর্য ধারণ করে আমার সাথে থাকার জন্য। আসলে আমাদের জীবনটা হচ্ছে একটা পাল তোলা নৌকার মতো। আমার জীবনটা হচ্ছে একটা পাল তোলা নৌকার মতো। বাতাস আসলে যেদিক থেকে আসে নৌকা যেরকম করে ভাসতে ভাসতে চলে যায়, আমাদের জীবনটা ঠিক একই রকম। আমরা আমাদের জীবনটাকে কত সুন্দর করে গোছাই, আমাদের জীবন নিয়ে কত চিন্তা করি, কত প্ল্যান করি, কত প্রোগ্রাম করি, কিন্তু সবচেয়ে উপরের প্ল্যানটা কিন্তু রাব্বুল আলামিনের কাছে। যেমন এখন আমি রাত্রি ঘুমাইতে যাব এবং ঘুমাইতে যাওয়ার সময় আমি আগামী দিনের অনেকগুলো প্ল্যান কিন্তু করে রাখি। যেমন 6টা বাজে ঘুরতে অ্যালার্ম দিয়ে রাখি, ঘুম থেকে উঠবো, ফ্রেশ হব, নাস্তা করব, এই কাজ করব, ওই কাজ করব, অনেকগুলো শিডিউল কিন্তু ক্যাজুয়াল কিন্তু আমরা করে রাখি আগামী দিনের জন্য। কিন্তু আপনি খুব খেয়াল করে দেখবেন আমাদের ওই ঘুমটা যদি ভাঙে তাহলে আমরা কিন্তু আগামীকাল পাবো, আর ঘুম যদি না ভাঙে আমরা কিন্তু পরকাল পেয়ে যাচ্ছি। আমাদের জীবন নিয়ে রাব্বুল আলামিন খুব বড় করে সাজিয়ে রেখেছে, আমাদের জীবনে কি হবে না হবে এটা ওনার কাছে সাজানো আছে। আমরা শত চেষ্টা করলে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না। আমাদের ভবিষ্যতে যেটা আমাদের ভাগ্যে আছে, যেটা হবে সেটা হবে, চাইলে এটাকে পরিবর্তন করা সম্ভব না। এজন্য আপনার জীবনে যেটা হয়েছে সেটা মেনে নেন। যদি আপনি মেনে নিতে পারেন তাহলে জীবনে কোনো কষ্ট নাই। তন্ময় যদি নিশিকে মেনে নিতে পারতো তাহলে তার আজকের এই পরিস্থিতি হয় না, সে তার জীবনে তো কষ্ট পায় না। ভাগ্যকে মেনে নিতে না পারলে মানুষ তার জীবনে সবসময় পরাজিত হয়। আপনাকে আপনার ভাগ্যকে মেনে নিতে হবে, আর ভাগ্যকে মেনে নিতে পারলে, ভাগ্যকে মানিয়ে নিতে পারলে আপনি সাকসেস। এই জীবনটা খুবই ছোট, অনেক ছোট্ট একটা জীবন। এই জীবন নিয়ে কেন এত প্ল্যানিং থাকবে, কেন এত প্রোগ্রাম থাকবে? আজ থেকে 100 বছর পরে আপনি কই থাকবেন চিন্তা করেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি, বলতে পারবেন, দাদার নাম কি বলতে পারবেন, কিন্তু দাদার বাবার নাম কি সেটাও হয়তো খুব কষ্ট করে বলতে পারবেন, কিন্তু তার বাবার নাম কি যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। 3 পুরুষের এই ছোট্ট জীবন নিয়ে কেন এত প্ল্যানিং ভাই? যেটা হচ্ছে সেটা হতে দেন, যেটা হয়ে গেছে সেটা ভুলে যান, তবেই জীবনে সুখে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানেই বিদায়। আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।